তোমাদের স্টয়কিওমেট্রি বলতে যেটাতে রাসায়নিক গণনা বা স্টয়কিওমেট্রি ক্যালকুলেশন বলে যেটা ছিল, যে ক্লাস 10 যেটা ছিল তোমাদের, তো সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করব। তারপরে আমরা লিমিটিং রিএজেন্টে চলে যাবো। তো লিমিটিং রিএজেন্ট করার পরে সেখান থেকে কিছু নিউমেরিক্যাল পার্টটা দেখাবো, তারপরে আমরা চলে যাবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1 ফার্স্ট সেমিস্টারের যে টপিকটা, সেটা হচ্ছে যে স্টয়কিওমেট্রি। তো স্টয়কিওমেট্রি সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে লিমিটিং রিএজেন্ট। তো স্টয়কিওমেট্রি দিয়ে তোমার স্টয়কিওমেট্রি বলতে যেটাতে রাসায়নিক গণনা বা স্টয়কিওমেট্রি ক্যালকুলেশন বলে যেটা ছিল, যে ক্লাস 10 যেটা ছিল তোমাদের, তো সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করবো। তারপরে আমরা লিমিটিং রিএজেন্টে চলে যাবো। তো লিমিটিং রিএজেন্ট করার পরে সেখান থেকে কিছু নিউমেরিক্যাল পার্টটা দেখাবো, তারপরে আমরা চলে যাবো যে কনসেন্ট্রেশন টার্ম। ঠিক আছে, তো আজকের লেকচারটা খুব জমজমাট হতে চলেছে। ঠিক আছে, তো যারা যারা অলরেডি জেনে গেছো, অফলাইনে পড়ে নিয়েছো, তো তারা একবার রিভিশনের জন্য দেখে নাও। আর যারা হচ্ছে যে একবারে নতুন, তো তারা এখান থেকে স্টার্ট করতে পারো। আমি কারণ হচ্ছে যে আমি বেসিক থেকেই পড়াই। ঠিক আছে, তো চলো আমি সব ডাটাগুলো লিখে দিচ্ছি, তারপরে তোমাদের এক এক করে বোঝাবো। ঠিক আছে, তো চলো এবার হচ্ছে যে আমরা যেটা বললাম যে স্টয়কিওমেট্রি নিয়ে আলোচনা করবো। তো স্টয়কিওমেট্রি জিনিসটা কি? স্টয়কিওমেট্রি জিনিসটা চলো দেখাচ্ছি। যে সাপোজ একটা রিয়াকশন তোমাদের দেখাচ্ছি। এই রিয়াকশন দেখো, এই যে এগুলো এখন দেখা দরকার নেই। তো জাস্ট এটা দেখো যে কার্বন প্লাস অক্সিজেন তো রিয়াকশন করে সাপোজ ধরলাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে বলো যে এটাকে আমরা কি লিখতে পারি, যে একটা কার্বন একটা অক্সিজেন অণুর সাথে রিয়াকশন করে একটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে নাকি বলো? কারণ আমরা এখানে কিছু নেই, মানে কি এক আছে এগুলোতে এক, এখানেও কিছু নেই মানে এক আছে, বলতে পারি। তো তার মানে কি না, একটা কার্বন রিয়াকশন করে একটা অক্সিজেনের সাথে, মানে একটা কার্বন একটা অক্সিজেন অণুর সাথে রিয়াকশন করে একটা কার্বন ডাই অক্সাইড অণু উৎপন্ন করে নাকি? এটার মানেটা কি বলো তো, ভেবে বলো তো এইটার মানেটা কি? দেখো, যখন কোনো কেমিক্যাল রিয়াকশনে, মানে যে কোনো রিয়াকশনে যখন এরকম থাকবে, তো সামনের যেগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে কি সহগ বা কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তো এখানে স্টয়কিওমেট্রি বা কোএফিসিয়েন্টের এখানে গল্পটা কি দেখো, এই যে সামনে যে এক আছে না, এই এক মানে কিন্তু একটা কার্বন নয়, এই এক মানে একটা কার্বন নয়। তো এই এক মানে কি না, এই এক মানে হচ্ছে যে এখানে কোনো কেমিক্যাল রিয়াকশনে এটাকে আমরা মোল বলতে পারি, যে এটা এক মোল বলতে পারি, নয় এটাই মোল। তো এক মোল বোঝাচ্ছে। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে কিন্তু মোল। তো এটাও কিন্তু মোল বোঝাচ্ছে, একটা নয় কিন্তু। একটা আর এক মোল, একটা আর এক মোল কিন্তু অনেক পার্থক্য। কারণ আমি তোমাদের বলেছিলাম যে এক ডজন আর এক, মানে এক মোল মানে এক ডজন। তুমি ধরে নাও এক ডজন মানে যেমন 12টা কলা হয়, তো তুমি কি এটা বলতে পারবে যে এক মোল মানে যেমন একটা বলতে পারবে না, তেমন এক ডজন মানে তুমি একটা বলতে পারবে না। কারণ কি এক ডজন মানে আমরা 12টা জানি, তো এখানে এক মোল মানে এন এর সংখ্যক। তো সেখানে সেই এন এর সংখ্যক, আর এখানে এই একটা তোমরা যে বলে দিচ্ছ, যে হয়তো অনেকে, তোমরা অনেকেই জানো, তো অনেকে যারা জানো না, যে এটা একটা কার্বন নয় কিন্তু এটা মানে কি এক মোল, এক মোল দেওয়া। ঠিক আছে, তো এটাই বলবো যে এক মোল। তো এখানে এই স্টয়কিওমেট্রিটা আসলে কি অ্যাকচুয়ালি মোল কি বোঝায়। দেখো আমি একটা রিয়াকশন লিখেছি যে ছোট এ তারপরে বড় এ, এগুলো কি, এই যে এটা হচ্ছে যে রিয়াক্টেন্ট, এটা কি না রিয়াক্টেন্ট, মানে যে জিনিসটা রিয়াকশন করছে, আর এই যে সামনে ছোট এটা, ওটার মানে হচ্ছে যে নাকি না, ওটা কতটা পরিমাণ দেওয়া আছে সেটা বোঝানোর জন্য। পরিমাণটা কিসে দেওয়া আছে দেখো, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বলা হয় এগুলোকে। এই ছোট এ ছোট বি ছোট সি ছোট ডি এগুলোকে বলে কোএফিসিয়েন্ট, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তো এরা এই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি কি হতে পারে না, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেটা হতে পারে, নাম্বার অফ মোলস হতে পারে, নাম্বার অফ মলিকিউলস হতে পারে, ভলিউম হতে পারে। ভলিউম কখন হবে না, হোয়েন অল আর গ্যাসিয়াস স্টেট, মানে সবাই যদি গ্যাসিয়াস স্টেটে থাকে তখন সেটাকে আমরা বলবো যে কি না, ওটা ভলিউম আমরা ধরে নিতে পারি। তো অ্যাকচুয়ালি আমরা প্রথমত যেটা প্রাথমিকভাবে আমরা দেখবো যে এই সহগ যেটা থাকবে সেটা কিন্তু মোল, এটাকে মাথায় রাখতে হবে যে মোল, যে সামনে যখন এদের সহগে যেটা থাকবে সেটা মোল বোঝাচ্ছে নাকি ওদের মানে সংখ্যা বোঝাচ্ছে। ঠিক আছে, তো সংখ্যা নয় কেজি টেজি এসব কিছু বোঝাচ্ছে না, এর পরিমাণটা কিসে বোঝাচ্ছে, মোলে বোঝাচ্ছে, মোল এত মোল। এবার তুমি মোল পেয়ে গেছো মানে কি, দেখো মোল যদি পেয়ে যাও তুমি সব রাস্তা তোমার খোলা হয়ে গেছে। তুমি মোল পেয়ে গেছো মানে সেখান থেকে তুমি ওর ভর সব পেয়ে যাবে। মোল পেয়ে গেছো মানে ওর কত লিটার টিটার সব আয়তন সব পেয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আমি এখানে একটা লাইন লিখতে পারি কি, যে এ মোল এ রিয়াক্ট উইথ, এইটা লেখা যাচ্ছে না, ছাড়ো কালোটাতে লিখছি। এ মোল এ রিয়াক্টস উইথ reacts with B mole of B to produce কি প্রডিউস করবে, to produce C mole
C mole of C and D mole of D। বোঝা গেছে কি বললাম না? এই রিয়াকশন থেকে আমরা কি লিখতে পারি না, দেখো এই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন, এই যে রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা, এটা তোমরা অলরেডি কিন্তু ক্লাস 10 এ শিখেছো, ঠিক আছে? তো ক্লাস 10 এ এগুলো ভালো করে মোটামুটি জানা ছিল, তো সেখানে মোল টুল সবই ছিল। তো এগুলো জাস্ট রিভিশনের জন্য একবার ছোট করে বেসিক থেকে বলে দিচ্ছি যে যখন এগুলো হচ্ছে যে মোল বোঝাচ্ছে নাকি ওর সংখ্যা, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তো আমি এটা এই পুরো রিয়াকশনটা থেকে আমি কি লিখতে পারি না, এ মোল, কারণ এটা হচ্ছে রিয়াক্ট্যান্টস, এই বি বড় বিটা কি রিয়াক্ট্যান্ট, সিটা কি প্রোডাক্ট, এই বড় ডিটা প্রোডাক্ট, আর সামনে যে সহগ আছে ওটা ওদের কি বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে। পরিমাণটা কিসে না, সব মোলে বোঝাচ্ছে, যে এ মোল এ, বি মোল অফ বি, ছোট মানে সি মোল অফ সি, এগুলো বোঝাচ্ছে, ঠিক আছে? তো আমি ওটাকে ভাষাতে লিখলাম যে এ মোল অফ এ রিয়াক্টস উইথ বি মোল অফ বি টু প্রডিউস সি মোল অফ সি অ্যান্ড ডি মোল অফ ডি। বোঝা গেছে? তাহলে এই রিয়াকশনটার কথা বলো। তো দেখো এ বি টু, তো সবসময় যখন কোনো এগুলো তো আমরা রিয়াকশন করবো, মানে এটা আমি জাস্ট একটা জেনারেল দেখালাম। তো এই যে রিয়াকশনটা লিখে রেখেছি, তো এইখানে যেটা লিখে রেখেছি, দেখো এগুলো ব্যালেন্স নেই কিন্তু। তো সব প্রথম আমাদের কাজ যেটা হবে, যখনই এইসব রাসায়নিক গণনা বা এইসব সমীকরণ দিয়ে যখন আমাদের কিছু অঙ্ক দেওয়া থাকবে, তো আমাদের প্রথম কাজ কোনটা হবে না, প্রথম কাজ হচ্ছে রিয়াকশনটাকে ব্যালেন্স করা। তো ব্যালেন্স করা মানে, না হলে তুমি বুঝবে কি করে যে কতজনের সাথে মানে কতটা পরিমাণ কে কার সাথে রিয়াকশন করছে, তাই না? তোমাকে ওই জন্য তার আগে মানে এই হোল রেশিও বা সিম্পল রেশিওটা জানতে হবে, যে এই হাইড্রোজেন আর অক্সিজেন এই দুই অণু পরস্পরের সাথে কত রেশিওতে অনুপাত করে জলের অণু তৈরি হচ্ছে। তো তোমাকে আগে জানতে হবে যে কোন ওই রেশিওটা জানতে হবে। তো রেশিওটা মানে কি না, কে কত মোল কার সাথে বিক্রি করছে, ওটাই হচ্ছে যে রেশিও বলতে যাচ্ছি। মানে ধরে নাও এখানে কি হবে, দুটো হাইড্রোজেন, এটা ব্যালেন্স করা আছে দেখাচ্ছি। তো দেখো মোটামুটি যেটা বললাম যে আমাদের সিম্পল রেশিওটা জানতে হবে। কার মানে কি সিম্পল রেশিওটা কি না, এই রিয়াক্টেন্টের মানে কে কতটা পরিমাণ লেগেছে একটা রিয়াকশন তৈরি করতে, কতটা পরিমাণ ব্যবহৃত হয়েছে, তো সেটার অনুপাত বা সেটা কি অনুপাতে লেগেছে সেটা আমাদের জানতে হবে, সোজা কথা, ঠিক আছে? তো দেখো এটা এ বি টু আছে, ঠিক আছে? এটা কি করবো, দেখো এখানে আমি একটা 2 দিয়ে দিলাম, এখানে একটা 2 দিয়ে দিলাম। দেখো 2 এ, এদিকে দুটো এ, এদিকে দুটো বি, এদিকে 2 এ বি। তো আমি এটাকে লিখতে পারি, এটাকে লিখতে পারি কি 2 মোল 2, কারণ এটা 2টা কি মোল বোঝাচ্ছে, 2 মোল অফ এ reacts উইথ কি, এটা কত মোল হবে, দেখো কিছু নেই মানে কি, এই দেখো এখানে 2 আছে বলে এটা 2 মোল লিখতে যাবো না, ঠিক আছে? কারণ B2 একটা আছে অলরেডি, একটা কম্পাউন্ড, ঠিক আছে? তো যে জাস্ট এখানে তো B2 মানে তো তোমরা এটা বুঝে নিতে হবে যে এটা আমি জাস্ট জেনারেলি বলছি, ঠিক আছে? তো 2 মোল অফ এ রিঅ্যাক্ট উইথ 1 মোল অফ B2 to produce 2 mole of AB, তাই নাকি? দেখো বোঝা গেল নাকি? দেখো দেখো জাস্ট আমি ভাষাতে শুধু বেসিক থেকে যেটা ক্লাস 10 এ ছিল সেটাকে আমি একবার ছোট করে বললাম, ঠিক আছে? তো এগুলো একটু জাস্ট রিভিশনের মতো করে দেখে নাও। কারেন্ট তো চলে গেল, দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। বোঝা গেছে কি বললাম? তো এটা লেখা দরকার, এটা তো বুঝে গেছো আশা করি। তো এগুলো দেখে রাখো জাস্ট। তো আমি এবার হচ্ছে যে মেন রিয়াকশন, একটা ছোট রিয়াকশনের কথা বলছি। সব গ্যাসিয়াস ফর্মে রেখেছি। এবার দেখো আমরা এই রিয়াকশনটা থেকে আমি এদের পুরো কি বলবো, পুরো যা মানে কি জানি। দেখো এই রিয়াকশনটাই শুধুমাত্র যেহেতু ব্যালেন্স রিয়াকশন, তো আমাদের প্রথম কাজ কি, যখনই আমরা এই স্টয়কিওমেট্রি বা লিমিটিং রিএজেন্টের নিয়ে কথা বলবো, তখন আমাদের প্রথম কাজ কি হবে, রিয়াকশনটাকে ব্যালেন্স করে নেওয়া। ব্যালেন্স হয়ে যাওয়া মানে যদি ব্যালেন্সটা ঠিকঠাক হয়, যদি ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, তো ওর আমরা পুরো মানে সব বের করবো, ওর ইতিহাস ভূগোল সব বের করে নেবো আমরা। কি দেখো, তো আমি এটা লিখতে পারি কি, দেখো 2 মোল হচ্ছে যে এখানে এন কত, 2 মোল। তো বলতে পারি কি 2 মোল হচ্ছে যে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে রিয়াকশন করে 2 মোল হচ্ছে যে জল উৎপন্ন করে। দেখো আমি লিখে গেলাম, ভাষাতে ছোট করে বলে গেলাম, ভাষাটা লিখলাম কি না, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি, যে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে রিয়াকশন করে 2 মোল জল উৎপন্ন করে। বোঝা গেছে? তো আবার দেখো আমরা আবার সেই আমি বলেছিলাম মূল কনসেপ্টে আমি একটা ফর্মুলা বলেছিলাম, আশা করি এটা সবার মনে আছে, যে মোল সমান কি গিভেন মাস বাই
মলিকুলার মাস, মানে n সমান W/m। এই নিয়ম, এটা এই ফর্মুলাটা নিশ্চয়ই আশা করি সবার মনে আছে যে n সমান W/m বলেছিলাম। তো এখান থেকে বলো এই W সমান আমরা কি লিখতে পারি? W সমান nm বলতে পারি। তো এখানে অলরেডি আমরা n জানি, মলিকুলার মাস জানি, তো বলো এখানে এর কত হবে, ওজন মানে মাস কত হবে? তো W = nm, n কত হচ্ছে 2 দেওয়া আছে, আর এর মলিকুলার মাস তো 2, তো 2 × 2 = 4 গ্রাম। বুঝতে পারলে? তো এটাও বলতে পারি, দেখো তার মানে এখানে এটা 1 মোল দেওয়া আছে মানে 32 গ্রাম, এটা 2 মোল জল মানে 18 × 36 গ্রাম। দেখো আণবিক ওজন নিয়ে আশা করি তোমাদের কিছু বলতে হবে না, কারণ আণবিক ওজন সম্পর্কে তোমরা অলরেডি অবগত, ঠিক আছে? দেখো মোল দেওয়া ছিল 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে 2 মোল জল উৎপন্ন করে। তো তারপরে আমি কি করলাম না 4 গ্রাম, ওটাকে আমি গ্রামে কনভার্ট করলাম, কি 4 গ্রাম হাইড্রোজেন 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে 36 গ্রাম জল উৎপন্ন করে। বোঝা গেল কি বললাম? বোঝা গেছে? তো আমি আবার এটাকে কি বলবো, দেখো আমি তখন বলেছিলাম যে এটা সংখ্যা বোঝাচ্ছে না, ওটা মোল বোঝাচ্ছিল, বলেছিলাম একটু আগে যে এগুলো হচ্ছে মোল বোঝাচ্ছে। তো দেখো আমি সংখ্যাতে কনভার্ট করতেই পারি। তো প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু মোল, তুমি এবার মোল থেকে গ্রামে নিয়ে যেতে পারো, গ্রাম থেকে সংখ্যাতে নিয়ে যেতে পারো, তুমি যেখানে খুশি নিয়ে যেতে পারো, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা করলাম 1 মোল মানে 1 মোল যে কোনো কিছু, মানে 1 মোল যে কোনো কিছু, 1 মোল যে কোনো কিছু মানে সেটা কত সংখ্যক বোঝায়? n এর সংখ্যক। তো আমি লিখতে পারি কি এখানে 2 মোল মানে কত হবে? 2n এর সংখ্যক। এটা কত? 1 মোল মানে n এর সংখ্যক। এটা 2 মোল মানে 2n এর সংখ্যক। তো এবার হচ্ছে যে কথাটা দেখো, যে আমি ওটাকে আবার ঘুরিয়ে বলবো যে 2n এর সংখ্যক, 2n এর সংখ্যক বলছি এবার, কিন্তু 2n এর সংখ্যক হাইড্রোজেন অণু n এর সংখ্যক অক্সিজেন অণুর সাথে রিঅ্যাকশন করে 2n এর সংখ্যক জল অণু উৎপন্ন করে। বোঝা গেছে কি বললাম? আশা করি বোঝা গেছে। চলো আর কিছু দেওয়ার, এবার হচ্ছে যে আর একটা কথা, যে যদি এসটিপি বলা থাকে, এসটিপি না বললে কিন্তু হবে না, কিন্তু বাইরে খুব মেঘ করেছে। যে এসটিপি যদি বলা থাকে, যদি এসটিপি দেওয়া থাকে, অ্যাড এসটিপি বলে আমি লিখলাম, কিন্তু এসটিপি না হলে কিন্তু এটা বলতে পারবে না। অ্যাড এসটিপি যদি বলা থাকে তখন কি করবে? তো এসটিপিতে আমরা কি জানি, এর ভলিউম আমরা একটা ফর্মুলা জানি, এসটিপিতে যে কোনো গ্যাসের, এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের আয়তন সম্পর্কে আমরা নিশ্চয় জানি কত হয়। এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। মানে এটা সেই ফর্মুলাটা এরকম ছিল যে n সমান VG/22.4 লিটার। তুমি এখানে n এর মান 1 বসাও, দেখো VG সমান 22.4 লিটার। VG মানে কি? ভলিউম অফ গ্যাস। তো দেখো এসটিপিতে আমি কি করব, আমি মোল জানি, এখানে 2 মোল জানি। তো 2 মোল মানে কি, আমি এসটিপিতে যেহেতু কথা বলছি, তো এসটিপিতে 2 মোল মানে কত লিটার হবে? 2 মোল মানে 1 মোলে 22.4 লিটার, 2 মোলে 44.8 লিটার। তো সেটাকে লিখবো 44.8 লিটার, ঠিক আছে? তো এখানে 1 মোল আছে, তার মানে কত? 22.4 লিটার। তো এখানে আবার 2 মোল আছে, মানে কত? 44.8 লিটার। তো দেখো আবার এসটিপিতে আমরা কি বলতে পারি না, এসটিপিতে আমরা এটা বলতে পারি যে 44.8 লিটার হাইড্রোজেন গ্যাস 22.4 লিটার অক্সিজেন গ্যাসের সাথে রিঅ্যাকশন করে 44.8 লিটার জলের অণু উৎপন্ন করে। বুঝতে পারলে কি বললাম? বোঝা গেছে তো কি বললাম? আর এটা যখন সব যখন গ্যাসিয়াস স্টেটে থাকবে তখন কিন্তু এসটিপিটা লেখা যাবে, ঠিক আছে? কারণ এটা ভিজি মানে কি, এটা গ্যাসিয়াস স্টেটে মানে গ্যাসটার ভলিউম। বোঝা গেছে আশা করি। সরি, ঠান্ডা লেগেছে হালকা। তো বোঝা গেছে কি বললাম, যে একটা পুরো এতে পুরো ফ্রেমে পুরোটা দেখিয়ে দিলাম যে কিভাবে কি ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে? তো দেখো কোথাও কোনো বুঝতে সমস্যা হচ্ছে না কি বলো? তো এটাই হচ্ছে মেন, এগুলো তো জাস্ট জেনারেল বললাম। তো এখান দিয়ে আমরা পুরোটা দেখে নিলাম যে 2 মানে 2 মোল, এখানে কিছু নেই মানে 1 মোল। তো সেখান থেকে গ্রামে নিয়ে গেলাম, সেখান থেকে সংখ্যাতে নিয়ে গেলাম, সেখান থেকে লিটারে নিয়ে গেলাম, মানে ভলিউমে নিয়ে গেলাম। তো এটা হচ্ছে মোল, এটা ভালো করে তুলে রাখো, এগুলো জাস্ট দেখে রাখো, ওটা ভালো করে তুলে রাখো, ঠিক আছে? চলো যদি বুঝতে পেরে থাকো তাহলে একটা অঙ্ক দিচ্ছি। তো
তো দেখো ক্লাস 10 এরই কিন্তু বই এনেছি তোমার, এটার কারণ বেসিকটা বলছি যেহেতু ক্লাস 10 এর, কারণ ক্লাস 10 এর বই আমার কাছে ছিল, যেহেতু 10 এও এটা পড়িয়েছিলাম, তো ক্লাস 10 এর বই আছে। তো ক্লাস 10 এর একটা অঙ্ক আমি দিচ্ছি, দেখো পারবে আশা করি। তো বেসিক থেকে বলছি যখন, সব তো পুরো বেসিক থেকেই চালাতে হবে না। চলো একটা অঙ্ক দিচ্ছি, দেখো অঙ্কটা একটা আছে। আচ্ছা এমনি একটা ছোট দিচ্ছি, এটা সিম্পল অঙ্ক। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন কত বলতে পারবে কি? ওজন কত? এটা চেষ্টা করো তো, দেখি পারো কিনা, দেখি অ্যান্সারটা নিজে খাতায় রেডি করো। কি বলেছে, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন কত? তো এটা আসলে মূল কনসেপ্টের অঙ্ক একটা, তো এটা দেখে নাও, কারণ এরকম টাইপের অঙ্ক করতে হবে। দেখো এসটিপিতে বলে দিয়েছে মানে, আর 1 লিটার হাইড্রোজেন গ্যাস বলে দেওয়া আছে, আর তার ওজন কত চেয়েছে। তো দেখো আমাদের যেটা চেয়েছে কি, ডাব্লিউ চেয়েছে, মেন কথা ডাব্লিউটা চেয়েছে। দেওয়া আছে কি দেখো, এসটিপি দেওয়া আছে আর 1 লিটার হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে। তো যেহেতু দেখো এসটিপিতে ওর আয়তন দেওয়া আছে, তো লিখতে পারি কি ভিজি ইজিক্যাল টু 1 লিটার, মানে কি গ্যাসটার আয়তন দেওয়া আছে, দেখো ভিজি পেয়ে গেছি। তো আমি তোমাদের একটা বলেছিলাম যে মোল মানে এন হচ্ছে যে এই সব অঙ্কের হচ্ছে যে অস্ত্র, এন হচ্ছে যে ওই 3 মাথার 4 মাথার মোড়, যদি একটা এরকম রাস্তা হয় যে 4 3 5 মাথার মোড় একটা রাস্তা, তো তুমি যদি পাঁচটা মোড়ের ওই মাথাতে পৌঁছে যাও না, তুমি সব জায়গায় যেতে পারবে। তো এই মোলটা হচ্ছে যে ওই রকম ওদের মাথা, তো মোল যদি পেয়ে যাও, তুমি যেদিক খুশি যেতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? এই মোলটা কি হচ্ছে, মোলটা হচ্ছে এখানে ঘটকদায়ী করে, কি করে না, ছেলের ঘর থেকে মেয়ের ঘরে বা মেয়ের ঘর থেকে ছেলের ঘরে সম্পর্কটাই মানে করে আর কি, বুঝতে পারলো কি বলতে যাচ্ছি, সম্পর্কটা নিয়ে যায়। তো তাহলে দেখো আমাদের প্রথম কাজ হবে কি, এন বের করা। তো এসটিপি দেওয়া আছে, এন সমান আমরা প্রথমে এই ফর্মুলাটা লাগাবো, এন সমান কি ভিজিওয়াই 22.4 লিটার। 1 লিটার দেওয়া আছে, তো 22.4 লিটার 22.4। তো তার মানে এখান থেকে এন এর মানটা কত পেলাম, এন কত পেলাম, মোল পেলাম। এন কি পেলাম, 1/22.4 মোল, মানে 1 বাই। ঠিক আছে, এবার দেখো আমরা এবার কি জানি, ডাব্লিউ সমান কি জানি, এন এন পেয়েছি 22.4, আর এমটা কত পেয়েছি, এমটা আমরা কত জানি 18। তো 18/22.4 লিটার করতে কত, দেখো 0.089 এসে মনে হচ্ছে, দেখি ক্যালকুলেটর আছে। কত 18 22.4 0.80 কোথাও কি ভুল হচ্ছে, জলের কত, আচ্ছা হাইড্রোজেন গ্যাস বলেছে না, সরি আমি এটা জলের অণু ভেবে নিয়েছি, হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে। তো এটা কত হবে, হাইড্রোজেনের জন্য এটা 2 হবে না, তোমাকে বলনি আমাকে, হাইড্রোজেন দেওয়া আছে তার জন্য মলিকুলার মাস কত, 2 হবে। তো 2 ভাজিত 22.4, 0.089, অ্যান্সার হবে 0.089 কি গ্রাম হবে, কারণ পরিমাণ চেয়েছে। চলো এবার আছে এইসব পাতি অঙ্ক করবো না, এবার হচ্ছে আমরা একটু লেভেলের অঙ্ক করবো। কি অঙ্ক, অঙ্কটা আছে যে একটা কেমিক্যাল রিয়াকশন দেওয়া আছে, রিয়াকশনটা কি দেওয়া আছে না, মিথেন দেওয়া আছে। তো ক্লাস 10 এর অঙ্ক করাচ্ছি মানে এটাকে হালকাভাবে নেওয়ার একদম দরকার নেই, ঠিক আছে, হালকে মে মাতলো 2H2, কারণ এটা বেসিক বলছি, তো বেসিক তোমাদের এগুলো হচ্ছে অনেকে হয়তো তোমরা ভুলে গেছো, তো ওইগুলো রিভিশনের জন্য একবার বলছি। তো কোশ্চেনটা কি বলেছে দেখে নিই। তো 10 মোল মিথেন পড়াতে এসটিপিতে কত, 10 মোল মিথেন পড়াতে, কোশ্চেনটা আছে 10 মোল মিথেনকে বার্ন করতে বা পোড়াতে, 10 মোল মিথেনকে পোড়াতে এসটিপিতে কত আয়তন, এসটিপিতে কত আয়তন O2 লাগবে। চেষ্টা করো এটা।
কোশ্চেনটা কি না, একটা কেমিক্যাল রিয়াকশন দেওয়া আছে, দেখো ব্যালেন্স রিয়াকশন কিন্তু, তো এক্ষেত্রে আমাদের বেশি কিছু খাটার দরকার নেই। তো যেহেতু দেওয়া আছে ব্যালেন্স রিয়াকশন, তো সেখানে আমাদের কিছু হাত নেই। মিথেন 2টো অক্সিজেন অণু, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড আর 2 মোল জল। বলেছি কি না 10 মোল মিথেনকে পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে। ঠিক আছে, চেষ্টা করো। চলো আমি করে দিচ্ছি, পজ করে নাও যারা পারবে। তো আমি এখানে ডাইরেক্ট এই ইকুয়েশনটাকে আমি একবার তুললাম। CH4 আছে প্লাস 2টো অক্সিজেন আছে, আর আছে কার্বন ডাই অক্সাইড প্লাস 2H2O। ঠিক আছে, তো দেখো আমি সেই ব্যালেন্স রিয়াকশন যেমন করা ছিল না, তো ব্যালেন্স ছিল, তো তারপরে আমরা কি লিখতে পারতাম, যেহেতু দেখো এখানে আমাদের যেটা চেয়েছে কি মিথেন চেয়েছে, মানে মিথেন পোড়াতে কত মোল O2 লাগবে, O2 অক্সিজেন লাগবে। তো তাহলে আমি এই পুরো রিয়াকশনটা আমার কোনো আর কি কোথায় আছে জানার দরকার না, আমাদের শুধু এই দুজনের মধ্যে রিলেশন চেয়েছে। এই মিথেন আর অক্সিজেনের মধ্যে কিন্তু রিলেশনটা দেখো না, 10 মোল মিথেন পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগে, মানে কি এই মিথেন আর O2 এর মধ্যে সম্পর্ক দিয়েছে। এরা কি করবে, এদের এটাই দেখবো। তো এরা কি করছে জাস্ট আমরা দেখে নেবো ব্যালেন্স আছে নাকি, তারপরে আমরা এই দুজনকে নিয়েই কাজ করবো। ঠিক আছে, তো দেখো এটা আমি লিখতে পারি কি 1 মোল মিথেনের জন্য 1 মোল মিথেনের জন্য 2 মোল কি লাগে, 2 মোল অক্সিজেন লাগে, 2 মোল O2 লাগে। ভাষাটা তোমরা তোমার মতো নিজের মনের মতো করে লিখে নেবে। যে আমি যেটা লিখলাম, যে আমি যেটা দেখতে পাচ্ছি যে কি এখানে কিছু নেই, মানে 1 আছে, তো 1 মোল মিথেনের জন্য 2 মোল অক্সিজেন লাগে। তো 1 মোল মিথেনের জন্য 2 মোল লাগে, 2 মোল অক্সিজেন লাগে। তো এবার বলছে 10 মোল, আমার 10 মোল মিথেন ধর, 10 মোল মিথেন পড়াবো। তো 1 মোলের জন্য মিথেন লাগে 2 মোল, তো 10 মোলের জন্য কত লাগবে, 10 দিয়ে 20 মোল লাগবে, 20 মোল O2 লাগবে। তো 20 মোল O2 পেয়ে গেলাম, কিন্তু আমাদের চেয়েছে কি এসটিপিতে এর আয়তন কত। এটা কি অঙ্ক? দেখো এসটিপিতে যে কোনো 1 মোল গ্যাসের, এসটিপিতে যে কোনো 1 মোল গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। এসটিপিতে 20 মোলের আয়তন কত হবে? এটা কি অঙ্ক ছিল দেও? অঙ্ক ছিল না দেও। তো এসটিপিতে 1 মোলের জন্য আয়তন 22.4 লিটার হয়, তো 20 মোলের জন্য কত হবে? তো এটা লিখতে পারি 20 × 22.4 লিটার। অ্যাড এসটিপি যেহেতু বলা আছে, অ্যাড এসটিপি। তো এসটিপি না থাকলে কিন্তু লেখা যাবে না। তো 20 × 22.4 লিটার, তো এই 0 গেল, তো 4 2 8 আর 44, মানে 448 লিটার। বুঝতে পারলে কি বললাম অ্যান্সার? তো অঙ্কটা বোঝা গেল কি, এটা কিন্তু স্টয়চিওমেট্রির টাইপ, মানে ওর এক্সাম্পল দেখালাম একটা কিরকম টাইপের হয়। আশা করি বোঝা গেছে। চলো আমি আরেকটা এক্সাম্পল দেখাবো, আর এক্সাম্পল যদি থাকে তো দেখাবো। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, চলো দেখে নাও, তুলে নাও। তো এবার আমরা লিমিটিং রিএজেন্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে, স্টয়চিওমেট্রিতে আর বেশি কিছু বলার আর নেই, কারণ স্টয়চিওমেট্রি অলরেডি তোমরা বুঝে গেছো আশা করি, কারণ এটা ক্লাস 10এও ছিল। তো যেভাবে বলে দিয়েছে আর ওগুলো বলার দরকার নেই। এবার আমরা ওগুলো কখন করবো স্টয়চিওমেট্রি অঙ্ক? তো অঙ্কগুলো আমরা তখন করবো এমসিকিউ এক্সপ্রেস, মানে তোমাদের যে সিরিজটা আছে এমসিকিউ এক্সপ্রেস। তো সেখানে আমরা তোমাদের যখন ওই ছায়ার বা তোমাদের যেসব বই আছে, তো বইয়ের যখন এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করবো, তো তখন হচ্ছে আমরা বেশি কোশ্চেন করে নেবো। তো এখন আমরা কনসেপ্টটাকে পুরো জেনে নিই, ব্যাপারটা যতটা না বললাম না সেটা বলে দিয়ে তারপরে আমরা কোশ্চেনে চলে যাবো পরবর্তী কোনো ক্লাসে। তো তখন শুধু অঙ্ক করবো, তখন আবার ভালো করে তোমরা ব্যাপারটা বুঝে যাবে। ঠিক আছে, তো লিমিটিং রিএজেন্ট ব্যাপারটা কি? লিমিটিং রিএজেন্ট মানে হচ্ছে কি পর্যাপ্ত পরিমাণে রিএজেন্ট দেওয়া বা পর্যাপ্ত পরিমাণে রিএজেন্টই সব কিছু বলা আছে। তো বাংলাতে যাওয়ার দরকার নেই। তো দেখো আমি তোমাদের একটা ছোট্ট মতো একটা এক্সাম্পল মতো দিয়ে দিয়েছি। তো এটা এক্সাম্পলের মতো ধরে নাও। তো এক্সাম্পল থ্রু কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। তো একটা রিয়াকশন দেওয়া আছে এটা, ঠিক আছে, যে 2A প্লাস B2 থেকে 2AB, এটা এই দুটো কি রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। এর বলেছে কি আমরা যে রিয়াকশন করব, ঠিক আছে, তো রিয়াকশন করার জন্য তো ওই মানে কতটা কি দরকার, মানে এইটা তো আমরা যে এই রেশিও থেকে বুঝতে পারি যে এটা তো এটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু ব্যালেন্সড ইকুয়েশন। কিন্তু আমাদের দেখো এটা এখানে কি বলেছে, লেট কনসিডার, ধরে নেওয়া যাক যে উই হ্যাভ 4 মোলস অফ A and 6 মোলস অফ B2। তো আমাদের বলে দিয়েছে আমরা যে রিয়াকশনটা করব, তো রিয়াকশন করার জন্য তো আমাদের জিনিসপত্র দরকার। তো যেটা কোশ্চেনে দিয়ে দিয়েছে যে 4 মোল A আর 6 মোল B2 দেওয়া আছে। এর কিন্তু বেশি দূর যাওয়া যাবে না, এর বাইরে কিছু নিয়ে আমরা কিছু কাজ করতে পারবো না। তো বলেছে যে 4 মোল এর সাথে 6 মোল এরকম B2 বিক্রিয়া করবে। তো ওখানে লিমিটিং রিএজেন্টটাকে তো আমরা আগে দেখো আমরা প্রথমে লিমিটিং রিএজেন্ট কোন জিনিসটা কি সেটাকে বুঝবো, তারপরে আমরা হচ্ছে ভালো ভালো নিউমেরিক্যালে যাবো। ঠিক আছে, তো দেখো এখানে তাহলে লিমিটিং রিএজেন্টটা কি সেটাকে জানতে হবে। ঠিক আছে, চলো লিমিটিং রিএজেন্ট নিয়ে একটু বলে নিই।
দেখো আমি তোমাদের যেমন লেখা শিখিয়েছিলাম যে আমরা ডাইরেক্ট ইকুয়েশন থেকে কিভাবে কি লিখতে হবে। দেখো এই 2 এর দেওয়া আছে মানে কি 2 মোল, তো বলতে পারি কি 2 মোল এ, আমি লিখলাম যে রিঅ্যাক্ট উইথ B2 দেন প্রোডিউস 2 মোল অফ AB, ওসব লেখার দরকার নেই। তো 2 মোল অফ A রিঅ্যাক্ট উইথ 1 মোল অফ B2 টু প্রডিউস 2AB। তো এগুলো নিয়ে আমার যাওয়ার দরকার নেই, কারণ এখানে যেহেতু দুজনই দেওয়া আছে। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যখন এইসব রিয়াকশনে যে কোনো একটার কথা বলা থাকবে, মানে একটা রিয়াক্ট্যান্ট বা যার কিছু একজনের কথা বলা থাকবে, তখন সেখানে কিন্তু লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্ট আসবে না। লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্ট তখনই আসবে যখন আর 2জন বা 3জনের কিছু জিনিসপত্র দেওয়া থাকবে। যেমন দেখো না, এখানে দেখো 4 মোল অফ A and 6 মোলস অফ B2, মানে এই দুজনকার কথা বলা হয়েছে। তো দুজনের কথা যখন বলা হয়েছে, দুজনকার নিশ্চয়ই পরিমাণ আলাদা আলাদা দেওয়া আছে এবং তারা আবার আলাদা আলাদা রেশিওতে কিন্তু রিয়াকশনটা করছে। তাই জন্য তখনই আমাদের আসবে লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্ট, কারণ লিমিটিং রিয়েজেন্টটাই হচ্ছে আমাদের প্রোডাক্টটা ডিসাইড করবে, প্রোডাক্টটা কতটা পরিমাণ কি হবে, সেটা হচ্ছে যে আমাদের লিমিটিং রিয়েজেন্ট ডিসাইড করবে। বুঝতে পারলে কি বললাম? চলো, তো আমি যেটা লিখলাম যে 2 মোল অফ A রিঅ্যাক্ট উইথ 2 মোল অফ A রিঅ্যাক্ট উইথ 1 মোল অফ B2। তো 2 মোল A 1 মোলের সাথে বিক্রিয়া করে, মানে এর দুটো দরকার, এর একটা হলেই দরকার, একটাই দরকার। ঠিক আছে, তো আমি এখানে এবার লিখলাম কি 2 মোলের জন্য 2 মোল এর জন্য 1 মোল B2 দরকার। তো আমি যদি বলি 1 মোলের জন্য কত দরকার, তো এর হাফ দরকার, হাফ মোল অফ B2। তো ঐকিক নিয়মের অঙ্ক ক্লাস 2 থেকে জেনে আসতেছ। ঠিক আছে, এবার আমাদের যেটা দেওয়া আছে দেখো 4 মোলস অফ A। তো আমি এখানে লিখলাম 4 মোল দিয়ে করলাম, যেটা দেওয়া আছে সেটা দিয়ে করবো, কারণ A আমার যেটা দেওয়া আছে কত, A দেওয়া আছে 4 মোল, B দেওয়া আছে কত 6 মোল। ঠিক আছে, তো 4 মোল অফ A রিঅ্যাক্ট উইথ কত, 1 এর জন্য হাফ হয়তো 4 এর জন্য কি হবে 4 ইনটু হাফ সমান কত 2 মোল অফ B2। তো এবার আমরা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট খোঁজার মুহূর্তে, মানে লিমিটিং রিয়েজেন্ট যে খুঁজে পাবো সেই পজিশনে আমরা চলে এসেছি, মানে সেই সিচুয়েশনে চলে এসেছি। তো তোমরা একটু ভেবেচিন্তে বলো তো, এখানে লিমিটিং রিয়েজেন্টটাকে A না B2? দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে 4 মোল A, তার মানে আমরা দেখলাম যে 4 মোল দেওয়া আছে, 6 মোল দেওয়া আছে। তো 4 মোল এর সাথে 2 মোল B2 বিক্রিয়া করে। তো 4 মোল A কিন্তু এই বিক্রিয়াতে 4 মোল A রিঅ্যাকশন করার পরে কিন্তু 4 মোল শেষ, কারণ আমার কন্টেনারে দেওয়া আছে 4 মোল কিন্তু রিঅ্যাকশন করে, 4 মোল দেওয়া আছে। তো 4 মোল দেওয়া আছে, এই তো 4 মোল 2 মোলের B2 এর সাথে বিক্রি করে তো ফুরিয়ে যায়, মানে শেষ হয়ে যায়। তো তাহলে এখানে অবশিষ্ট কে বেঁচে যাচ্ছে কে, এখানে তো 4 মোল এর সাথে 2 মোল B2 বিক্রিয়া করে নিল, দিয়ে তারপরে অবশিষ্ট কে থাকছে, অবশিষ্ট থাকছে যে এটা B2 হবে। তো অবশিষ্ট দেখো একটা জিনিস লক্ষ্য করো যে 4 মোল A দেওয়া আছে, 4 মোল A পুরো শেষ হয়ে গেল, তো বাকি থাকলো কি, দেখো 2 মোল B2 মাত্র এখানে মাত্র কাজে লেগেছে, আর দেখো দেওয়া আছে 6 মোল, তার মানে কি 4 মোল B2 রয়ে যাচ্ছে, সেটা বলতে পারি কি? ব্যাপারটা বোঝো, লিমিটিং রিয়েজেন্ট ব্যাপারটা বোঝো। আমি প্রথমে এদের যে সিম্পল রেশিওটা, মানে এই কে কতজনের সাথে রিঅ্যাকশনটা করে, ঠিক আছে, কে কতজনের সাথে রিঅ্যাকশন করে খুশি হয়, মানে কি তাদের যে সিম্পল রেশিওটা আমরা আগে জেনে নেব। তো দেখলাম যে 2 এর সাথে 1 হয়, তো 1 এ হবে হাফ। তো এবার যেটা দেওয়া আছে সেটা বের করবো, তো 4 এ কত হবে, 4 এ হবে 2। তো দেওয়া আছে আমার 4 মোল A, 4 মোল অফ A দেওয়া আছে, তো 4 মোল A আমার এটা নট প্রুফ শেষ হয়ে গেল, একটা রিঅ্যাকশন করলাম, তো 4 মোল যেটা দেওয়া আছে সেটা শেষ হয়ে গেল। তো এই যে 2 মোল অফ B2 লেগেছে, তার মানে এখনো কি 4 মোল আমি বলতে পারি কি, 4 মোল এখনো 4 মোল B2 পড়ে আছে কোথায়, কন্টেনারে পড়ে আছে বলতে পারি, 4 মোল B2 পড়ে আছে কন্টেনারে। তাহলে এইবারে বলো যে এখানে লিমিটিং রিয়েজেন্টটা কি হচ্ছে, লিমিটিং রিয়েজেন্ট মানে পর্যাপ্ত পরিমাণে কি দেওয়া আছে, তো পর্যাপ্ত পরিমাণে কি দেওয়া ছিল, A দেওয়া ছিল, তাই জন্য আমরা বলবো এই রিঅ্যাকশনে আর এই ডাটা অনুযায়ী লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে যে A। তো ফাইনালি অ্যান্সার হচ্ছে যে লিমিটিং রিয়েজেন্ট A, বোঝা গেছে? তো লিমিটিং রিয়েজেন্ট A, তার মানে কি A পর্যাপ্ত পরিমাণে আছে, মানে এর কোথাতেই পুরো রিঅ্যাকশনটা উঠবে বসবে। তার মানে কি এই 4 মোল এর সাথে, তার মানে কি এই 4 মোলের মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্টটা চাই, মানে আমি তো এর থেকে তো আর বেশি কিছু পাবো না, 4 মোল দেওয়া আছে মানে 4 মোলকে নিয়ে আমাদের পুরো কাজটা করতে হবে, তাই না? তো A কত বেশি দেওয়া আছে আমার দেখা দরকার নেই, কারণ ওই যে পড়ে আছে 4 মোল, ও তো 4 মোলেও কিছু কাজে লাগবে না আমাদের, তাই না?
4 মোল যে এটা বেশি দেওয়া আছে এটা তো আমাদের কাজে লাগবে না, তাই জন্য এটা বলা হয় যে লিমিটিং রিয়েজেন্টই হচ্ছে যে রিয়াকশনটা, লিমিটিং রিয়েজেন্টটাই হচ্ছে যে আমার ডিসাইড করবে যে কত মোল প্রোডাক্ট উৎপন্ন করবে। বুঝতে পারলে কি বললাম? তো 2 মোল এর সাথে রিয়াকশন করে 1 মোল B2 রিয়াকশন করে 2 মোল AB দেয়, তো 1 মোলের সাথে কি হবে, তো 1 মোল AB দিবে। তখন আমরা মানে যখন লিমিটিং রিয়েজেন্ট যেটা পেয়ে যাবো তখন ডাইরেক্ট হচ্ছে যে এটার সাথে এটার রিলেশন দেখবো, কারণ এটাই তো লিমিটিং রিয়েজেন্ট, মানে এর কথাতেই এ যেহেতু কম আছে তো এর কথাতেই পুরো রিয়াকশনটা উঠবে বসবে, ঠিক আছে, কারণ এই হচ্ছে তখন হচ্ছে কর্তা, ওই রিয়াকশনের কর্তা, ঠিক আছে। তো লিমিটিং রিয়েজেন্টটা কি করে পেলাম? লিমিটিং রিয়েজেন্ট আমরা ঐকিক নিয়মে দেখে নেবো যে কোনটা কত রেশিওতে আছে, তো তারপরে দেখবো যে কোশ্চেনে কোন পরিমাণটা কতটা পরিমাণ দেওয়া আছে সেটা দেখবো। তো দেখলাম কি 4 মোল এ দেওয়া আছে আর 6 মোল B2 দেওয়া আছে, তো 4 মোল এর সাথে B2 রিয়াকশন করে দেখলাম যে 2 মোল B2 ব্যবহৃত হচ্ছে আর 4 মোল বেশি হয়ে যাচ্ছে। তো 4 মোল এটা বেশি হয়ে যাচ্ছে মানে কি, তার মানে রিয়াকশনে A এর পরিমাণ কম পড়ে যাচ্ছে, তাই না? তো তাই জন্য এই হচ্ছে যে লিমিটিং রিয়েজেন্ট। তো তোমাদের মনে এবার কোশ্চেন আসতে পারবে, তার মানে স্যার যে শর্টকাটে বলতে গেলে যে যার পরিমাণ কম দেওয়া আছে সেটাই তোমার লিমিটিং রিয়েজেন্ট না। দেখো এখানে কি দেওয়া আছে, দেখো 4 মোল এ আর 6 মোল B2 এখানে কাকতালীয় ভাবে মিলে গেছে যে 4 মোল এ দেওয়া আছে আর ওটাই পরিমাণে কম দেওয়া আছে, তাই জন্য এটা দেখা যাচ্ছে যে লিমিটিং রিয়েজেন্ট। কিন্তু নয় যে সবসময় এটা হবে না, যে কখনো আমাদের রেশিওটা দেখতে হবে, রেশিওটা মানে আসল কথা পর্যাপ্ত পরিমাণ রিয়াকশন করা, মানে পর্যাপ্ত পরিমাণের থেকে যেটা কম দেওয়া থাকবে সেটা লিমিটিং রিয়েজেন্ট। সেটার জন্য আমাকে দেখতে হবে যে এইটা এরকম করে দেখতে হবে যে রেশিওটা দেখতে হবে যে এ 2 এর সাথে 1 করে, তো 1 এর সাথে হাফ, তো 4 এর সাথে কত 2। তো এই লাইনটা আমাদের প্রত্যেকটা অঙ্কে করে দেখতে হবে লিমিটিং রিয়েজেন্টের অঙ্কে, এই 3 লাইন 1 2 3 লাইন করে কষে দেখে আমাদের বুঝতে হবে যে এখানে লিমিটিং রিয়েজেন্টটাকে এ, তো লিমিটিং রিয়েজেন্ট এ মানে আমাদের তখন এবার আমাদের ডাইরেক্ট পুরো এর সাথে রিলেশন দেখবো না, আমরা পুরো এর সাথে রিলেশন দেখবো যে কতটা পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হবে। তো দেখো এখান থেকে আমি এখানে যদি লিখি যে 2 মোল এর সাথে 2 মোল এ থেকে আমরা পাই 2 মোল পাই AB পাই। তো আমি দেখলাম কি 4 মোল দেওয়া আছে, তো আমি একে বের করে নিলাম, একে কত হবে, একে হবে 1 মোল AB হবে। তো যেহেতু 4 মোলটাই এর ম্যাক্সিমাম পরিমাণ, মানে 4 মোলটাই যেহেতু দেওয়া আছে, তো 4 মোলে কত হবে, 4 মোলে হবে 4 মোল অফ AB। তো এটা হচ্ছে অ্যান্সার। যদি বলে যে কত মোল প্রোডাক্ট উৎপন্ন হবে এখান থেকে, ফাইন্ড লিমিটিং রিয়েজেন্টের পরে যে কত মোল তাহলে প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা কত, 4 মোল হবে। কারণটা কি, কারণ এ তো বেশি আছে, কিন্তু আমি দেখবো না তো ও বেশি আছে, ও রিয়াকশন করে ঘোড়ার ডিম কিছুই হবে না, ও বেশি আছে তো আমার কি, আমার তো এ কতটা আছে দেখতে, মানে কে কতটা পরিমাণ কম আছে, পর্যাপ্ত পরিমাণের থেকে কম আছে, তো সেটা দেখলাম যে 4 মোল এ হচ্ছে পুরোটা রিয়াকশন কনজিউম করে নেয়, কিন্তু এটা বেশি পড়ে থাকে, তো যেটা কনজিউম হয়ে যায় সেটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। তো সেটা দেখলাম যে সেটা হচ্ছে প্রোডাক্ট উৎপন্ন কতটা কি হবে সেটা তার উপর নির্ভর করে লিমিটিং রিয়েজেন্টের উপরে। আর সেটাই দেখো না 4 মোল রিয়াকশন করে 4 মোল এবি উৎপন্ন করে। দেখো লিমিটিং রিয়েজেন্টটা বোঝা গেছে নাকি বলো? দেখো খুব সুন্দর করে মোটামুটি বোঝালাম, দেখো বুঝতে আশা করি পেরেছো সবাই। তো তোমরা অনেকে হয়তো ভাববে যে রিয়াকশনটা কিন্তু এই 4 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করে কিন্তু স্টপ হয়ে যায়, কারণ কি, দেখা গেল 4 মোল B2 পড়ে আছে কিন্তু তবু রিয়াকশনটা স্টপ হয়ে যায়, কারণ কি, রিয়াকশন করবে কার সাথে, একা রিয়াকশন করতে পারবে? তো কাউকে না কাউকে তো দরকার যে রিয়াকশন করার জন্য, ঠিক আছে। তো এ বেশি আছে বলেই যে রিয়াকশন হবে এটা কিন্তু নয়, তো রিয়াকশন করার জন্য দুজনকে দরকার, তাই না? তো এ যদি ফুরিয়ে যায় তো একা একা কি করবে, কোনটা কিছুই হবে না। তো তাই জন্য এটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, ঠিক আছে। আর কিছু বলার নেই আশা করি। তো মুদ্রা কথা হচ্ছে যে লিমিটিং রিয়েজেন্টই ডিসাইড করবে যে রিয়াকশনটা কি হবে, লিমিটিং রিয়েজেন্টই ডিসাইড করবে প্রোডাক্ট কতটা উৎপন্ন হবে, ঠিক আছে। বোঝা গেছে? চলো আশা করি বোঝা গেছে। এবার হচ্ছে যে আমি একটা ভালো অঙ্ক দিই। এই ধর একটা অঙ্ক দিয়ে দিচ্ছি। কি আছে, নাইট্রোজেন আছে, সেখান থেকে অ্যামোনিয়া, তো এটা দেওয়া আছে। এবার আমার কোশ্চেন হচ্ছে এটা 2 মোল রিয়াকশন করবে 2 মোল নাইট্রোজেনের সাথে 4 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে, কত মোল অ্যামোনিয়া পাবো।
তো দেখো এটা আমার কোশ্চেনটা হচ্ছে এটা হচ্ছে মেন রিঅ্যাকশন দেওয়া আছে ব্যালেন্স রিঅ্যাকশন, তো ব্যালেন্স আমার আর দেখার দরকার নেই। তো কোশ্চেনটা হচ্ছে 2 মোল নাইট্রোজেনের সাথে 4 মোল, কিন্তু এটা এটা এখান থেকে লেখা নয়, এটা কিন্তু জাস্ট কোশ্চেন দেওয়া আছে, যেমন এখানে 4 মোল এ আর 6 মোল বি দেওয়া আছে সেরকম, যে 2 মোল নাইট্রোজেন দেওয়া আছে আর 4 মোল হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে, তো বলেছে যে কত মোল অ্যামোনিয়া পাবো, এটা কোশ্চেন। তো এবার করে ফেলো করে ফেলো করে ফেলো করে ফেলো, পজ করে নাও, একটু বসেছি, করে নাও। দেখো পারলে কি, দেখো কি করে করবো, দেখো আমার এটা হচ্ছে রিঅ্যাকশনটা, অ্যান্সার কি করবো দেখো, আমি আমার রিঅ্যাকশনটা একবার লিখলাম ছোট করে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে, 3 মোল হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে 2 মোল অ্যামোনিয়া পাওয়া যায়। তো দেখো এখন আমরা এই কত মোল পাচ্ছি এটা এটা আমাদের জানার দরকার নেই, আগে আমরা লিমিটিং রিএজেন্ট কোনটা আছে সেটা দেখতে হবে। কারণ কি, কারণ লিমিটিং রিএজেন্টের উপরেই হচ্ছে যে প্রোডাক্ট কতটা উৎপন্ন হয় সেটা নির্ভর করে, একটু আগে বললাম। তাই জন্য আমাদের প্রথম কাজ কি হবে, নাইট্রোজেন না হাইড্রোজেন, এদের এই দুজনের মধ্যে কি হচ্ছে লিমিটিং রিএজেন্ট সেটা আমাদের আগে খুঁজতে হবে। তো সেটা খুঁজে নিয়ে চলো। তো 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রি করে, তো এই আমরা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন থেকে এটা দেখতে পেলাম। তো আমাদের যেটা দেওয়া আছে দেখলাম যে 2 মোল নাইট্রোজেন দেওয়া আছে, 4 মোল হাইড্রোজেন দেওয়া আছে। তো আমি এখানে 2 মোলে করে দেখবো, তো 2 মোলে দেখবো যে 2 মোল আর নাইট্রোজেনে দেখলাম কত হয়, তো 2 মোল নাইট্রোজেন হচ্ছে যে 6 মোলের সাথে বিক্রিয়া করবে, 3 2 6, তো 6 মোল অফ হাইড্রোজেনের সাথে, তো 2 মোল নাইট্রোজেন 6 মোল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে, তো 6 মোল। কিন্তু আমার দেওয়া আছে কত, 4 মোল দেওয়া আছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2 মোল নাইট্রোজেন 6 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, কিন্তু দেওয়া আছে কত, 4 মোল। তো আমার যেটা দেওয়া আছে তার থেকে বেশি পরিমাণে এটা লাগবে, তার মানে লিমিটিং রিএজেন্ট কোনটা, তার মানে লিমিটিং রিএজেন্ট হচ্ছে যে হাইড্রোজেন গ্যাস। কারণটা কি, আমার যেটা দেওয়া আছে তো 4 মোল দেওয়া আছে, তো এর বাইরে আমরা কোনোদিন যেতে পারবো না। তো এটা 2 মোল দেওয়া আছে, এটা 4 মোল, তো দেখলাম যে এটা 2 মোলের সাথে এটা 6 মোল বিক্রিয়া করতে চাচ্ছে, কিন্তু আমার দেওয়া আছে 4 মোল, তার মানে লিমিটিং রিএজেন্ট আমরা পেয়ে গেলাম। তো 2 মোলের সাথে 6 মোল যেটা হচ্ছে কোনোদিন পসিবল নয়, তো এটা হাইড্রোজেন হচ্ছে যে কি, হাইড্রোজেন হচ্ছে যে লিমিটিং রিএজেন্ট, হাইড্রোজেনটা কি লিমিটিং রিএজেন্ট। তো হাইড্রোজেন লিমিটিং রিএজেন্ট, হাইড্রোজেন লিমিটিং RGND, বোঝা গেছে কি বললাম। তো তোমরা হয়তো ভাবছো যে আমি সবসময় এইটার সাথে এটা কেন কম্পেয়ার করছি, মানে এদিক থেকে করছি আমি, তোমরা যদি হয়তো মনে মনে ভাবছো যে 3 মোল হাইড্রোজেনের সাথে এটাকে উল্টে দিয়ে যদি করি, মানে 3 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে, তো 1 এ কত 4 এ কত, এভাবে করলেও তোমরা দেখো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। তো যাদের ডাউট হচ্ছে যে এটা তো আমরা নাইট্রোজেন দিয়ে এদিক থেকে করছি, তোমরা তো এদিক থেকে করতে পারো যে 3 মোল নাইট্রোজেনের সাথে 1 মোল বিক্রিয়া করে, তো 4 মোলের সাথে কত হবে। তো সেখানেও দেখতে পাবে যে নাইট্রোজেন পরিমাণটা অনেকটা পড়ে থাকছে, মানে নাইট্রোজেন অনেকটা বেশি হয়ে যাবে কিন্তু হাইড্রোজেনটাই কম পড়ে যাবে। তো হাইড্রোজেন পর্যাপ্ত পরিমাণের থেকে কম পরিমাণে আছে, তাই জন্য হাইড্রোজেনটা কি না, হাইড্রোজেনটা হচ্ছে এখানে লিমিটিং রিএজেন্ট, বোঝা গেছে। আর হাইড্রোজেন যখন লিমিটিং রিএজেন্ট, তার মানে এই রিঅ্যাকশনের প্রোডাক্ট উৎপাদন কার উপর নির্ভর করবে না, ওই হাইড্রোজেনের উপর নির্ভর করবে। তো আমরা এখানে তাই জন্য লিখতে পারি, তো আমরা আর নাইট্রোজেন আমরা দেখবো না, তো আমরা দেখবো এটা দেখবো যে 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া পাই, 2 মোল পাই কি অ্যামোনিয়া। তো 1 এ কত পাবো, 1 এ পাবো 2 এর 3, 2 এর 3 অ্যামোনিয়া, 2 এর 3 মোল অ্যামোনিয়া, 1 এ পাবো 2 এর 3। তো এবার আমার যেটা দেওয়া আছে কত, 4 মোল দেওয়া আছে, তো 4 এ কত হবে, 4 এ কত হবে 2 এর 3 ইন্টু 4, তো 8 এর 3 সমান 8 এর 3 মোল অ্যামোনিয়া। এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেল কি বললাম। তো লিমিটিং রিএজেন্ট হচ্ছে পুরো রোলটা এখানে প্লে করলো, ঠিক আছে। তো লিমিটিং রিএজেন্ট সম্পর্কে মোটামুটি একটা মোটামুটি ভালোই ধারণা এসে গেছে, ঠিক আছে। তো এগুলো তোমরা বাড়িতে কোশ্চেন প্র্যাকটিস করবে, তোমাদের ছায়া বা তোমাদের সব বই আছে, তো ছায়া না অন্ধকার দেখো, সেখানে কোশ্চেন প্র্যাকটিস করবে। তো আমি তো তোমাদের এমসিকিউতে অনেক কিছু কোশ্চেন করাবো, ঠিক আছে, বিভিন্ন টাইপের বইয়ের কোশ্চেন করাবো, বাইরের কিছু ভালো ভালো টাইপের কোশ্চেন করাবো, তো একদম টেনশন নিলে নাই। তো বোঝা গেছে। চলো আরেকটা ছোট্ট দেখো এক্সাম্পল দিয়ে দিই।
আর কি দেখানো যায়? আচ্ছা হাইড্রোজেন, আচ্ছা চলো এখানটা ধরবে না, এখানটা ধরবে না, তো পরের নেক্সটেতে আনছি একটা অঙ্ক, চলো দেখে নাও এটা। তো পরের কোশ্চেন যেটা দেখো সেটা বোর্ডে করে দিয়েছি বাম দিকে, সেটা ওটা চেষ্টা করো, একই টাইপের অঙ্ক চেষ্টা করো, পজ করে চেষ্টা করো, ঠিক আছে? পজ করে নিজে করার চেষ্টা করো, ঠিক আছে? কারণ নিজে না করলে কি করে হবে, পরীক্ষার খাতায় তো এরকম কেউ হিন্টস বা কেউ দেওয়ার জন্য কেউ থাকবে না, না? তো নিজেরা করার চেষ্টা করো। দেখো এটা কোশ্চেনটা কি বলে দেওয়া আছে, 4 গ্রাম করে দেওয়া আছে, তাই তো? হ্যাঁ দেখো আমরা এখানে বলে দেওয়া আছে যে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল জল তৈরি করে। আমাদের কোশ্চেন যেটা দেওয়া হয়েছে যে কি 4 গ্রাম হাইড্রোজেন 4 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো করে কত গ্রাম হাইড্রোজেন কত গ্রাম জল উৎপন্ন করবে। তো মোল দেওয়া আছে, গ্রামে আনতে হবে। তো আমি তোমাদের বলেছিলাম যে মোল থেকে গ্রামে কি করে যাবে, তো সিম্পল ব্যাপার। পারবে কিনা বলো, পারবে কিনা বলো। দেখো যে রিঅ্যাকশনে যেটা দেওয়া আছে আমি সেটা লিখলাম, কি লিখে দেওয়া আছে না, 2 মোল হাইড্রোজেন রিঅ্যাক্ট উইথ কত, 1 মোল O2। আমাদের প্রথম কাজ কি, যখনই বললাম, তো দেখো লিমিটিং রিয়েজেন্টের অঙ্ক বুঝবো কি করে, যখন 2 জনকে দেওয়া আছে, 2 জনের পরিমাণ দেওয়া আছে, তখন বুঝে নিতে হবে যে এটা লিমিটিং রিয়েজেন্টের অঙ্ক, ঠিক আছে? কারণ কি দুটো দেওয়া আছে মানে কি, তো রেশিও দুটোর আলাদা, মানে মোল রেশিও দুটোর আলাদা, তারপরে দেওয়া আছে 2 জনের পরিমাণ যেটা থাকবে সেটা সমান দেওয়া থাকতেও পারে বা নাও দেওয়া থাকতে পারে। তো সেগুলো দেখে আমাদের বুঝতে হবে যে এটা লিমিটিং রিয়েজেন্টের অঙ্ক দেওয়া আছে, দুটোর পরিমাণ দেওয়া আছে মানে। তো লিমিটিং রিয়েজেন্টের অঙ্ক দেওয়া আছে, আর লিমিটিং রিয়েজেন্টের অঙ্কে আমাদের প্রথম কাজ যে কোনটা লিমিটিং রিয়েজেন্ট সেটাকে খুঁজতে হবে। তো লিমিটিং রিয়েজেন্টটাকে আশা করি তোমরা খুঁজেই ফেলেছো। তো 2 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল O2 বিক্রিয়া করে, তো 1 মোলের সাথে কতজন বিক্রিয়া করবে, 1 মোল হাইড্রোজেনের সাথে কতজন বিক্রিয়া করবে, তো হাফ মোল O2। তো আমার দেখো হাইড্রোজেন এবার দেখো মোল, এবারে গ্রাম দেওয়া আছে, তো আমরা এটা গ্রামে নিয়ে চলে যাব। তো 1 মোল হাইড্রোজেন মানে কি, W সমান কি N ইন্টু M, তাই তো? তো 1 মোল দেওয়া আছে, তো 1 আর মলিকুলার মাস কত 2, তো 2 গ্রাম। তো 2 গ্রামের আর হচ্ছে কত, এর হাফ ইন্টু অক্সিজেনের হাফ মোল মানে কত 32/2 মানে 16 মানে কত 8 গ্রাম। তার মানে এর 2 গ্রামের সাথে এর 8 গ্রাম বিক্রিয়া করে, ঠিক আছে? তো এর 2 গ্রামের সাথে এর 8 গ্রাম বিক্রিয়া করে, তো 1 গ্রামে কত হবে, 1 গ্রামে হবে কত 8/2 মানে সমান 4 গ্রাম। তো এবার আমাদের যেটা দেওয়া আছে কত 4 গ্রামে, দেখবো 4 গ্রামে কি হবে, 4 গ্রামে হবে 4 4 16 গ্রাম, 4 4 16 গ্রাম O2, আর এটা হাইড্রোজেন। তার মানে দেখলাম কি আমরা যে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে 16 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে, কিন্তু আমাদের দেওয়া আছে কি, আমাদের যে অক্সিজেনের পরিমাণটা যেটা দেওয়া আছে না সেটা দেখো 4 গ্রাম দেওয়া আছে, মানে অনেক কম, মানে এটা যতটা পরিমাণ লাগবে তার থেকে অনেকটা কম পরিমাণে দেওয়া আছে। তাই জন্য আমরা এটা থেকে বুঝে গেলাম যে এই লাইনটা থেকে আমরা বুঝে গেলাম যে 4 গ্রামের জন্য 16 গ্রাম অক্সিজেন প্রয়োজন, কিন্তু 16 গ্রাম অক্সিজেন আমাদের দেওয়া নেই। তাই জন্য আমাদের এটা বুঝতে হবে যে অক্সিজেনই হচ্ছে যে এখানে লিমিটিং রিয়েজেন্ট। তো অতএব অক্সিজেন লিমিটিং বোঝা গেছে। তো অক্সিজেন যদি লিমিটিং রিয়েজেন্ট হয় তার মানে এখানকার এই যে জল যে প্রোডাক্ট, তো এখানে প্রোডাক্টটা কার উপর নির্ভর করবে না, শুধুমাত্র অক্সিজেনের উপর নির্ভর করবে, ঠিক আছে? তো অক্সিজেন দেখো, অক্সিজেন আমরা এটা এবার এর মধ্যে রিলেশনটা দেখবো কি, এর সাথে কি 1 মোলের সাথে 1 মোল থেকে 1 মোল O2 থেকে 2 মোল জল উৎপন্ন হয়। এবার আমাদের O2 পরিমাণ কত দেওয়া আছে 4 গ্রাম, তো এখানে 1 মোল O2 মানে কত 32 গ্রাম। তো 32 গ্রাম থেকে 2 মোল জল মানে কত, 2 মোল মানে 1836 গ্রাম। তো 32 গ্রামে 36 গ্রাম জল উৎপন্ন হয়। তো আমাদের যেটা দেখা যাচ্ছে 4 গ্রাম, তো 4 গ্রামে কত হবে, 4 গ্রামে কত হবে দেখো, 4 গ্রাম মানে 36/32 ইন্টু 4, তো 4 8 32 মানে 36/8, 36/8 গ্রাম জল উৎপন্ন হবে। এটা হচ্ছে অ্যান্সার 36/8। এবার তোমরা কাটাকাটি করে যা খুশি করে নাও। দেখো অঙ্কগুলো বোঝা যাচ্ছে কিনা, দেখো অঙ্কগুলো বুঝতে পেরেছো কিনা, দেখো ক্যালকুলেশন তো নিজেরাও বাড়িতে পারবে। তো এই হচ্ছে লিমিটিং রিয়েজেন্টের এই কয়েকটা সিম্পল অঙ্ক। তো বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তো এরপরে তো এমসিকিউ থেকে আমরা অনেক কোশ্চেন নিয়ে খেলা করবো, ঠিক আছে? তো আশা করি বোঝা হয়েছে লিমিটিং রিয়েজেন্টের ব্যাপারটা। এবার আমরা চলে যাবো কনসেন্ট্রেশন টার্মে। তো এটা তুলে নাও,
আর লিমিটিং রিয়েজেন্ট সম্পর্কে আর কিছু আমার বলার নেই। এবার হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম ওই করবো, দিয়ে ব্যাস এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, তো কথা মতো তো আমাদের যেটা নেক্সট টপিক নিয়ে আমরা আলোচনা করব, দেখতেই পাচ্ছ কনসেন্ট্রেশন টার্ম বা গাঢ়ত্ব সম্পর্কে, মানে দ্রবণ বিষয়ে কথা বলবো। দ্রাবক, দ্রবণ, বাইনারি সলিউশন এসব নিয়ে একটু কথা বলবো, যে কত মানে একটা দ্রবণ তৈরি করলাম, তো সেখানে কত গ্রামে কত মোল দ্রাবক, কত গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে, এইসব নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো এটা খুবই সহজ ব্যাপার। তো এই কনসেন্ট্রেশন টার্ম নিয়ে তোমরা কিন্তু ক্লাস 12-এর যেটা প্রথম সেমিস্টার, মানে ফার্স্ট সেমিস্টার 3তেই আছে সলিউশন বলে চ্যাপ্টারটা, ওটা পড়িয়েছি। তো ওখানে কিন্তু এইসব জিনিসগুলো আছে। তো তোমরা এখন যদি শিখে যাবে ব্যাপারটা ভালো করে, তো তোমাদের 12-এ কিন্তু অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো শতকরা মাত্রা আমি প্রত্যেকটা ডিটেলসে ছোট ছোট করে সুন্দর করে বলে দেবো। প্রথম যেটা আছে ডাব্লিউ পার্সেন্টেজ, তাই তো, পার্সেন্টেজ অফ ডাব্লিউ, এটা এরকম করে রাখতে পারো। তো এটার মানে কি, এটাকে এরকম করে লেখা হয় ডাব্লিউ পার্সেন্ট। এটার মানে হচ্ছে যে ওপরে হবে দ্রাবের, আমি বাংলাতে লিখছি দ্রাবের ভর, নিচে হবে দ্রাবকের ভর, ইন্টু 100। তো এটার মানেটাকে আমি পাশে পাশে লিখতে যাচ্ছি, তোমরাও আমার সাথে লিখতে পারো, যে 100 গ্রাম, এটা হচ্ছে যে গ্রামে, তো দেখো এটা হচ্ছে যে গ্রাম, অলওয়েজ ইন গ্রাম, এটাও অলওয়েজ ইন গ্রাম। ঠিক আছে, ইন্টু 100, কারণ আমরা শতকরা যেহেতু নিয়ে কথা বলছি, তাই জন্য 100 দিয়ে গুণ করা হয়ে আছে। তো এটাকে লেখা যেতে পারে যে 100 গ্রাম দ্রাবকে, এটার মানে হচ্ছে ডাব্লিউ পার্সেন্ট থেকে আমরা যেটা জানতে পারি, যে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রাবভূত আছে। বোঝা গেছে? এই ডাব্লিউ মাস পার্সেন্টেজের মানে হচ্ছে যে এইটা হচ্ছে ফর্মুলা, দ্রাবের ভর বা দ্রাবকের ভর ইন্টু 100%। এটার মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকে। এখানে কিন্তু নিচেরটা দ্রাবক আর উপরেরটা দ্রাবক, এগুলো কিন্তু লক্ষ্য করে রাখতে হবে। ঠিক আছে, তো 2 নম্বরে যেটা লিখবো, 2 নম্বর ডাব্লিউ/ভি পার্সেন্টেজ। তো এটার মানে কি না, এটার মানে হচ্ছে যে ওপরে হবে দ্রাবেরই ভর, ঠিক আছে, দ্রাবের ভর গ্রামে, নিচে হবে পুরো দ্রবণের আয়তন, এটা কি হবে লিটারে, ইন্টু যেমন আছে 100। তো এটার বাংলা মানেটা কি, লিটারে আছে না এমএল, আচ্ছা এমএল এ চলো, এমএল এ দেওয়া আছে। তো এটার মানে কি 100 ml, তাহলে কি হবে, দ্রবণ হবে 100 ml দ্রবণে, 100 ml দ্রবণে যত গ্রাম দ্রাবভূত আছে। মানে তোমাদের যদি বলা হয় যে 2% ডাব্লিউ/ভি NaCl দ্রবণ, এটার মানেটা কি, তোমাদের কোশ্চেনে বলা আছে যে 2% ডাব্লিউ/ভি NaCl দ্রবণ, মানে তোমাকে তোমার হয়তো কোনো টিচার জিজ্ঞাসা করলো যে 2% ডাব্লিউ/ভি NaCl দ্রবণ বলতে তুমি কি বোঝো, তো তখন তোমাকে এইভাবে বলতে হবে যে 100 ml NaCl এর জলীয় দ্রবণে 2 গ্রাম NaCl দ্রবীভূত আছে। 2% ডাব্লিউ/ভি NaCl দ্রবণের মানে হচ্ছে যে 100 ml NaCl এর জলীয় দ্রবণে 2 গ্রাম দ্রাবটাকে NaCl, তো 2 গ্রাম NaCl দ্রবীভূত আছে, এটার মানে এটা। বোঝা গেছে? তো এগুলো বলে দিচ্ছি, এগুলো আমি আর ডিটেলসে খুব যাচ্ছি না। ঠিক আছে, একটা একটা করে বলে দিচ্ছি। তার 3 নম্বরে কি হবে, ভলিউম পার্সেন্টেজ। কি হবে না, উপরে হবে সেই দ্রাব আছে, উপরে দ্রাবের ভলিউম, দ্রাবের আয়তন, এটা কি হবে ml,
ইন্টু কত হবে 100, এটা হবে তাহলে কি 100 ml দ্রবণে যত ml দ্রবীভূত, তো এরকম করে যদি বলা যায় 2% V/V NaCl বলতে কি বোঝো? তো 2% V/V NaCl বলতে 2% V/V NaCl এর দ্রবণ, এটা বলতে বোঝা যাচ্ছে যে 100 ml NaCl এর জলীয় দ্রবণে 100 ml NaCl এর জলীয় দ্রবণে 2 ml NaCl দ্রবীভূত আছে, এটার মানে এটা বোঝা গেছে। তো এগুলো নিয়ে আমার আর কিছু বলার নেই, আশা করি এগুলো সব বোঝা যাচ্ছে। তো এগুলো গল্পের মতো জাস্ট হয়ে গেল। তো এখানে আর একটা গল্প যে এই যে W/W রাশিটা আর এই দুজন রাশি, এরা দেখো এটা ভলিউমের উপর নির্ভর করে, এটা কিন্তু শুধুমাত্র ভরের উপর নির্ভরশীল। তো এবার হচ্ছে আমি যেটা বলবো, যে টার্মে এই কনসেন্ট্রেশনের যে কোনো টার্ম, মানে যে কোনো, যেমন মোলারিটি, তো এইসব যখনই আসবে, মানে যেখানে ভলিউম থাকবে না, তো ভলিউম মানে ভেবে নিতে হবে ভলিউম আছে মানেই ভলিউম আছে মানেই টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মানে টেম্পারেচার পরিবর্তন করলে এখানে এর মান পরিবর্তিত হবে, ঠিক আছে। তো এটা টেম্পারেচার, এটা কি হবে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। বোঝা গেছে কি বললাম? ভলিউম থাকলে সেটা কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, অর্থাৎ টেম্পারেচার উপর নির্ভরশীল। আর যেখানে শুধুমাত্র ভর নিয়ে কথাবার্তা হচ্ছে, তো সেখানে সেটা হচ্ছে যে কোনোভাবে টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট নয়। কারণ টেম্পারেচার, তোমরা PV = nRT এসব সমীকরণ থেকে জানো যে ভলিউমের সাথে একটা টেম্পারেচার একটা রিলেশন আছে। তো তাই জন্য বলা হয় যদি টেম্পারেচার চেঞ্জ করা হয় তাহলে ভলিউমের একটা পরিবর্তন হয়। তাই জন্য এরা হচ্ছে যে কি টেম্পারেচার এর উপর নির্ভরশীল, বোঝা যায়? তো এই আর এখানে কিছু বলার নেই। আচ্ছা, এবার কি আছে? মূল ভগ্নাংশ। চলো এবার আমরা একটু
তো এবারে দেখা হচ্ছে যে আমরা যেটা নিয়ে কথা বলবো মোলারিটি, মোলালিটি, নর্মালিটি। তো দেখো মোলারিটি আর মোলালিটি, রিটি লিটি একটু পার্থক্য আছে কিন্তু একটু সাবধানে, ঠিক আছে। তো একটু আগে যেটা করলাম সেটা কি না, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। তো তাহলে তোমরা বলো, আমি ওটা আগের বারে ইচ্ছে করে লিখিনি, যে মোল ফ্র্যাকশনটা উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট নাকি ইনডিপেন্ডেন্ট? তো বলো তো, যে মোল ভগ্নাংশ উষ্ণতার উপর নির্ভর করে না? নির্ভর করে না, কারণ কি ওখানে কোনো ভলিউম টার্ম নেই। তো মোল ভগ্নাংশ উষ্ণতা নিরপেক্ষ রাশি। তো মোলারিটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। মোলারিটিকে এই এম, বড় এম দ্বারা ডিনোট করা হয়। এম সমান কি? এন বাই ভি। কালি ফুটে গেছে। এন বাই ভি। তো এন বাই ভি মানে কি? এটা মনে হচ্ছে লিটার দ্রবণ মোলারিটি। হ্যাঁ ঠিক আছে। তো এটা এককটা কি লিখতে? একক হচ্ছে মোল পার লিটার। যেমন ওপরে এন মানে মোল, আর নিচে হচ্ছে যে এটা দ্রাবের মোল, কিন্তু দ্রাবের মোল মানে দ্রাব, এটা লিখে দিই দ্রাব। আর নিচে হচ্ছে কি ভলিউম মানে আয়তন কত লিটারে, মানে এটা কার? দ্রবণের। এমএল। তো এটার বক্তব্যটা কি? এটার বক্তব্য হচ্ছে যে এটা এমএলএ, এমএলএ দেওয়া তো না লিটার, তো হ্যাঁ ছাড়ো, যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রাব, 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে, সরি মোলারিটি দ্রবীভূত থাকে। তো এটার মানে এটা 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে। তোর এর এর একক কি হবে না? মোল পার লিটার হবে। বোঝা গেছে? তো দ্রাব বা নিচে দ্রবণ মানে এটাকে দেখো তোমরা, এটা 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 মোলারিটি মানে কিন্তু এক প্রকারের সি গাঢ়ত্ব, মনে আছে? সি সমান এন বাই ভি। গাঢ়ত্বকে কনসেন্ট্রেশন সি সমান এন বাই ভি লেখো তো, মোল উপরে থাকতো মোল, নিচে থাকতো ভলিউম। তো এটাও সেই মোলারিটি আর গাঢ়ত্ব কিন্তু একই জিনিস। মোলারিটি মানে কি? 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে যে ওই দ্রবণের মোলারিটি। বোঝা গেছে? তো ওপরে মোল, নিচে ভলিউম, ঠিক আছে? দ্রবণের ভলিউম আর ওপরে দ্রাবের মোল, ঠিক আছে? তো মোলালিটি জিনিসটা কি? মোলালিটিকে ছোট এম দ্বারা ডিনোট করা হয়, ছোট এম। এই ছোট এম আর বড় এমটা একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে? কারণ মোলালিটি আর মোলারিটি অনেকে গুলিয়ে ফেলে। তো মোলালিটি মানে কি না? মোলালিটি মানে হচ্ছে যে ওপরে দ্রাবের ভর, সরি দ্রাবের মোল ইনটু বাই W1। হ্যাঁ, দ্রাবের মোল, আর নিচে হবে দ্রাবকের ভর। দ্রাবের মোল মানে এন বাই দ্রাবকের ভর, মানে এটাকে আমরা লিখতে পারি, দেখো ওপরের যত জিনিস আছে সব কিন্তু দ্রাবেরই হবে, ঠিক আছে? দ্রাব, নিচে দ্রাবকের ভর মানে দ্রাবক মানে কি? W1, এটা লিখতে পারি। তো এটাকে এর একক হচ্ছে কি? মোল পার কেজি। এর ইউনিট মোল পার কেজি, এর একক কি? মোল পার লিটার, ঠিক আছে? ঠিক আছে, এবার এমএলএ তোমরা এমনি নিয়ে যেতে পারবে। তো এটার মানেটা কি না? 1 কেজি দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে। বুঝতে পারলে কি বললাম না? 1 কেজি দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওটার হচ্ছে যে মোলালিটি বলা হয়। বোঝা গেছে? তো নরমালিটি কি? নরমালিটিকে এই ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করা হয়। ক্যাপিটাল এন মানে হচ্ছে উপরে থাকবে দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম তুল্যাঙ্ক। তো গ্রাম তুল্যাঙ্ক ব্যাপারে সব পরে পরে আসছি। গ্রাম তুল্যাঙ্ক, নিচে থাকবে দ্রবণের আয়তন। বোঝা গেছে? তো এর একক কি হবে? এর একক হবে যে গ্রাম ইকুইভ্যালেন্ট বাই লিটার, ঠিক আছে? নরমালিটি, হ্যাঁ। তো এটার বাংলা কি? মানে এটার অর্থ কি না? 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক ভার, 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক ভার
যত গ্রাম তুল্যাঙ্ক ভার দ্রাব্য দ্রবীভূত থাকে, এগুলো ছোট করে নোট করে নাও, দ্রবীভূত থাকে। বোঝা গেছে কি বললাম? তো এককের গ্রাম ইকুইভ্যালেন্ট, তো এগুলো এবার এক ঝলকে দেখে নাও। আমি এরপরে দেখো এগুলো নিয়ে তোমাদের মোলারিটি সম্পর্কে তোমাদের কিছু বলতে হবে না, এগুলো যখন অঙ্ক করাবো এমনি বুঝতে পেরে যাবে, ঠিক আছে? যে কোনো দ্রবণের মোল দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, তার মোলারিটি কত, কোনো দ্রবণের এ দেওয়া আছে, দ্রাবকের ভর দেওয়া আছে, দ্রাবের এটা কি দ্রাবের মোল, তো দ্রাবের মোল দেওয়া আছে, ভর দেওয়া আছে, মোলারিটি পেয়ে যাবে। কিন্তু এখানে গ্রাম তুল্যাঙ্ক ডিরেক্ট দেওয়া থাকবে না, তো গ্রাম তুল্যাঙ্ক কি করে বের করতে হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট এটা একবার ছোট্ট মতো করে দেখে নাও যে মোলারিটি নরমালিটি ব্যাপারটা কি বুঝে নাও। তো এই সম্বন্ধিত কোশ্চেন সম্পর্কে আমরা আসবো, এমসিকিউতে আসবো, কারণ আজকে অনেকটা হয়ে গেছে। তো আজকে আর আমি অঙ্কতে যাব না, পরের ক্লাসে তোমাদের এমসিকিউ এক্সপ্রেস যেটা সিরিজটা আছে, তো ওখানে আমি তোমাদের ছায়ার বইয়ের অঙ্ক করাবো, ঠিক আছে? তো এটা দেখে নাও জাস্ট। তো আমি তোমাদের এবার হচ্ছে যে ইকুইভ্যালেন্ট, এই যে গ্রাম ইকুইভ্যালেন্ট মানে দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক, বা এই যে গ্রাম তুল্যাঙ্ক যে টার্ম, নতুন টার্ম, তো এটা আমি তোমাদের কি করে কি বের করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো ছোট করে, ঠিক আছে? ছোট করে বলতে ভালো করে দেখিয়ে দেবো। তো এবার আমরা কি নিয়ে কথা বলবো, বললাম যে তুল্যাঙ্ক ভার জিনিসটা তোমাদের কাছে নতুন টার্ম, তো নতুন টার্মটা একটু ভালো করে বিশ্লেষণ করে দিতে হবে, ঠিক আছে? কারণ এটা না বললে একটু সমস্যা পড়বে, কারণ তুল্যাঙ্ক ভার, তো তুল্যাঙ্ক ভার মানে হচ্ছে যে ইকুইভ্যালেন্ট ওয়েট, তো এটার মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট মানে তুল্যাঙ্ক ভার। এটার ফর্মুলা কি, মলিকিউলার মাস, এই এম মানে হচ্ছে মলিকিউলার মাস, আর এন ফ্যাক্টরটা আমি বলবো, এই মলিকিউলার মাসকে এন ফ্যাক্টর দিয়ে ভাগ করে তার ইকুইভ্যালেন্ট ওয়েট চলে আসে, ঠিক আছে? তো প্রথম ক্ষেত্রে কি আছে না, অ্যাসিড, ফর অ্যাসিডের ক্ষেত্রে ধরে নাও কি আছে, অ্যাসিড, হ্যাঁ অ্যাসিডের হচ্ছে যে ক্ষার গ্রাহিতা বলতে যতগুলো হয়েছে না, তো অ্যাসিডের দেখো কোন একটা অ্যাসিড ধরে নাও, সাপোজ একটা HCl দেওয়া আছে, HCl, তো HCl এর তোমাকে যদি বলা হয় যে HCl অ্যাসিডের হচ্ছে তুল্যাঙ্ক ভার নির্ণয় করো, তো তুল্যাঙ্ক ভারের জন্য আমাদের কি লাগবে, মলিকুলার মাস লাগবে, আর এন ফ্যাক্টর লাগবে। আর মলিকুলার মাসটা আমরা এখান থেকে পেয়ে যাবো, কারণ ক্লোরিনের 35.5 আর হাইড্রোজেনের 1 মানে 36.5, মানে আমরা মলিকুলার মাস পেয়ে গেলাম। তার মানে আমাদের এন ফ্যাক্টরটা দরকার, তো এন ফ্যাক্টরটা জানার জন্য আমাদের কি করতে হবে না, এন ফ্যাক্টর, কোনো অ্যাসিডের এন ফ্যাক্টর মানে বোঝায় যে ওর ক্ষারগ্রাহিতা, সোজা কথায় ও ক্ষারগ্রাহিতার ব্যাপারটা একটু জটিল হয়ে যাচ্ছে, তো এটা মনে রাখবে যে অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টর মানে হচ্ছে যে একটা অ্যাসিড যতগুলো হাইড্রোজেনকে ও অ্যাসিড মানে ওর অ্যাসিডিটি প্রকাশ করার জন্য, ব্যাপারটা ভালো করে বোঝো, ওর অ্যাসিডিটি প্রকাশ করার জন্য ও যতগুলো হাইড্রোজেনকে ব্যবহার করবে সেটা হচ্ছে যে ওর অ্যাসিড, ওর এন ফ্যাক্টর। তো এখানে দেখো এই যে HCl, এটা যদি আয়নে বিয়োজিত কি দেয়, H+Cl-, মানে কি এর এখানে কতগুলো হাইড্রোজেন অ্যাসিডিক ক্যারেক্টার শো করছে, মানে এখানে এই যে HCl এ কতগুলো হাইড্রোজেন আছে যেটা হচ্ছে যে অ্যাসিডিক ক্যারেক্টারকে প্রকাশিত করার জন্য দায়ী, কি একটা, তো তাই জন্য এর এন ফ্যাক্টর 1, বুঝতে পারলে? H2SO4, H2SO4 হচ্ছে যে H2H+ আর SO4 2-, 2H+ SO4 2-, তো এর এন ফ্যাক্টর কত, এর এন ফ্যাক্টর 2, তো এর এন ফ্যাক্টর 1, বোঝা গেছে? এন ফ্যাক্টর কি না, যতগুলো H+ ও দ্রবণে দেখো একটা কম্পাউন্ড আছে, তার সেখানে তো যেমন এমন একটা অ্যাসিড নিয়ে নাও, তো যেখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন অনেকগুলো আছে, কিন্তু সবকটা হাইড্রোজেন কিন্তু ওই অ্যাসিডিক ক্যারেক্টার শো করতে পারে না। আমি ওই জন্য বললাম যে কোনো অ্যাসিডের অ্যাসিডিটি মানে ওই যে আম্লিকতা প্রকাশ করার জন্য, আম্লিকতার জন্য যে হাইড্রোজেনটা দায়ী, মানে H+ তো দায়ী থাকে না, তো যেই যতগুলো H+ দায়ী থাকবে সেটা হচ্ছে তার এন ফ্যাক্টর। অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টর বের করার এটাই নিয়ম। তাহলে HCl এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট তার মলিকুলার মাসের সমান বলতে পারি, কারণ কি এন ফ্যাক্টরটা তো 1, তো তাই জন্য বলতে পারি এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে, HCl এর কত হবে, মলিকুলার মাস কত, 36.5/1 মানে কত, 36.5। তোমাকে যদি বলি এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত না, H2SO4 এর মলিকুলার মাস 98, তো হ্যাঁ, সালফারের 32, 16 4 64, 32, ঠিকই আছে 98। তো এবার দেখো এর এন ফ্যাক্টর কত, 2, তো 2 2 4 8, 2 9 18, 49, এর ইকুইভ্যালেন্ট ওয়েট 49, বোঝা গেছে? সহজ কিন্তু ব্যাপারটা। তো তোমাকে যদি বলি যে H3PO4, H3PO4 ছিল না, H3PO3 ছিল, H3PO3 ছিল। তো তোমাকে যদি বলা হয় যে H3PO3 এন ফ্যাক্টর কত, তোমরা হয়তো ফটাক করে বলবে যেখানে 3টে হাইড্রোজেন আছে তাই এটা 3টে এন ফ্যাক্টর, কিন্তু না, এখানে গল্পটা আলাদা। এই ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, এদের ক্ষেত্রে একটু গল্পটা অন্য হয়। এদের কি করতে হয়, এদেরকে আমাদের স্ট্রাকচার এঁকে তো এর ব্যাপারটা বুঝতে হয়। তো H3PO4 এর স্ট্রাকচার যেটা হয় সেটা হচ্ছে এইরকম, POO এরকম H আর H, এদিকে দুটো OH এরকম স্ট্রাকচারটা, দেখো 3টে H, আর দেখো
তাহলে আমি কি বললাম যে অ্যাসিডিক ক্যারেক্টার প্রকাশ করার জন্য যতগুলো হাইড্রোজেন দায়ী সেটাই হচ্ছে যে ওই কোনো অ্যাসিডের এন ফ্যাক্টর বোঝায়। দেখো এই যে হাইড্রোজেনটা এটা কিন্তু ফসফরাসের সাথে ডিরেক্টলি অ্যাটাচ, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সাথে ডিরেক্টলি অ্যাটাচড আছে। তাহলে এটা কিন্তু তোমাদের অ্যাসিডিক ক্যারেক্টার শো করার জন্য এই হাইড্রোজেনটা দায়ী নয়। এখানে এই কম্পাউন্ডে অ্যাসিডিক ক্যারেক্টার শো করার জন্য যে হাইড্রোজেনগুলো দায়ী সেটা হচ্ছে এই দুজন, কারণ হচ্ছে এরা অক্সিজেনের সাথে যুক্ত, আর অক্সিজেন হচ্ছে যে তড়িৎ ঋণাত্মক এলিমেন্ট, মানে এই ও আর এই বন্ডের মধ্যে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি। তাই জন্য এই হাইড্রোজেন হচ্ছে যে এই হাইড্রোজেনটা অনেক আম্লিক হাইড্রোজেন, মানে অ্যাসিডিক হাইড্রোজেন। তাই জন্য বলা হয় H3PO3 এর এন ফ্যাক্টর হচ্ছে যে 2। তোমরা তাহলে এটা বাড়ির জন্য করে রাখবে, এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে বের করে রাখবে। আমি 2 করে দিলাম, অ্যান্সারটা নিজে করবে হোমওয়ার্ক। বুঝতে পারলে কি বললাম? বোঝা গেছে আশা করি। তো বেসের ক্ষেত্রে কি বলা যায়? বেসের ক্ষেত্রে তো বেসটা করে দিই, এখানে জায়গা খুলবে না। তো বেসের ক্ষেত্রে কি হয়? বেসের ক্ষেত্রে ধরে নাও সাপোজ একটা আমি এক্সাম্পল নিলাম NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে কোনো ঝামেলা টামেলা নেই। এখানে কি না, এখানে একটা NaOH নিয়ে নিলাম, একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিলাম। তো এবার বলো যে এর হচ্ছে যে কতগুলো জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন, মানে OH মাইনাস মূলক দেয়। তো সেটা হচ্ছে যে ওই বেসের এন ফ্যাক্টর। তো Na+OH মাইনাস, তো জলীয় দ্রবণে এর হচ্ছে যে এন ফ্যাক্টর, মানে বিয়োজিত হয়ে যতগুলো OH মাইনাস আয়ন দেবে সেটা হচ্ছে এন ফ্যাক্টর ফর বেসের ক্ষেত্রে। তো কত হবে? 1 হবে। তো এর কত হবে? ক্যালসিয়াম 2 প্লাস 2OH মাইনাস। তো দেখো হচ্ছে জলীয় দ্রবণে দুটো OH মাইনাস এসে, তাই জন্য এর এন ফ্যাক্টর হচ্ছে যে 2। তো অ্যাসিডের ক্ষেত্রে একটু ঝামেলা ছিল, এই যে H3PO3 মানে ফসফরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এদের ক্ষেত্রে একটু গন্ডগোল হয়। বাদ বাকি সব এই যতগুলো H+ ততগুলো দেখতে পাবে, ততগুলোই হচ্ছে যে এন ফ্যাক্টর। H3PO3, H3PO4, H3PO2, এই যে ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, মেটাফর, অনেক এরকম আছে। তো ওগুলোতে একটু সমস্যা করে, ওগুলো একটু দেখে নেবে তোমরা। তো আমি একদিন তোমাদের এই H3 মানে এই যে এদের স্ট্রাকচার আঁকাগুলো তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? নাহলে ব্যাপারটা গুলিয়ে যাবে যে কখন কি স্ট্রাকচার দেখে হবে। তো আমি একদিন একটা শর্ট ক্লাসে 5-6 মিনিটের ক্লাসে তোমাদের স্ট্রাকচার আঁকা দেখিয়ে দেবো, তখন তোমরা বুঝতে পেরে যাবে। তো এটা একটু ছিল। তো আমি যদি বলি এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কত? সোডিয়ামের হচ্ছে 23, 16, 1 17, তার মানে 7 3 6 1 7 3 10 17 1 2 2 3 4, তার মানে 40/1, মানে কত? এর ইকুইভ্যালেন্ট ওয়েট 40। তো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে যে ইকুইভ্যালেন্ট ওয়েট কত? না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্যালসিয়াম কত হয়? 40 হয়। আর ও অক্সিজেনের 16, 1 17 34, কত হবে? 4 4 3 7 74। তো 74/2 মানে কত হবে? 2 3 6 2 7 14 37। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে যে ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে যে 37। বোঝা গেছে যে তুলাঙ্ক ভার ব্যাপারটা আমরা কি করে কি বের করতেছি, ঠিক আছে? ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? দেখো বোঝা না গেলে বলবে কিন্তু, কমেন্টে জানাবে, নাহলে আমি বুঝতে পারবো না। তো দেখো এইভাবে আমি আমার অফলাইন ব্যাচেও পড়েছি, তো তারা অবশ্য সব বুঝতে পেরে গেছে, ঠিক আছে? তো তার জন্য আমি সেভাবে পড়াচ্ছি। তো এবার আমি করবো ফর সল্ট। তো সল্টের ক্ষেত্রে কি দেখতে হয়? না আমি কি বললাম, অ্যাসিডের ক্ষেত্রে যতগুলো H+ দেয় সেটাই ওর এন ফ্যাক্টর, আর বেসের ক্ষেত্রে যতগুলো OH- দেয় সেটাই ওর হচ্ছে এন ফ্যাক্টর। আর সল্টের ক্ষেত্রে যেটা দেখতে পাবো, ধরে নাও আমি একটা সল্ট নিয়ে নিলাম NaCl। তো Na+Cl-, তো এর এন ফ্যাক্টর কত জানো? 1। আচ্ছা CaCl2 যদি নিয়ে নিই তখন এটা গন্ডগোল লাগবে। তো ক্যালসিয়াম 2 প্লাস 2Cl-, এর এন ফ্যাক্টর 2। এবার হচ্ছে কেন কারণটা বলছি, যে সল্টের ক্ষেত্রে যেটা দেখা হয়, সল্টের ক্ষেত্রে এন ফ্যাক্টরটা কিভাবে ক্যালকুলেট করবো? না সল্টের ক্ষেত্রে এন ফ্যাক্টর সেটাই যেটা যে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন বলছি, ক্যাটায়ন এবং অ্যানায়ন বলছি না, ক্যাটায়ন অথবা অ্যানায়নের মোট চার্জ। তো আমি ধরে নিলাম এখানে ক্যাটায়নের চার্জ নিলাম, ক্যাটায়নের মোট চার্জ কত? 1টা প্লাস, মানে এই জন্য 1। তো তুমি যদি ক্লোরিনটা নিয়েও করো, ক্লোরিনের মোট চার্জ কত? 1। তো তাই জন্য এর এন ফ্যাক্টর 1, যে কোনো একটার নিব। তো তাহলে বলো এই যে ক্যালসিয়াম 2 প্লাস, তো আমি যদি বলি যে ক্যাটায়নের মোট চার্জ কত? 2, তো 2। এবার আমি যদি বলি অ্যানায়নের মোট চার্জ কত? দেখো একটা ক্লোরিনের জন্য একটা -1, দুটো ক্লোরিনের জন্য দুটো মাইনাস। তো তাই জন্য বলতে পারি যে এই ক্যালসিয়াম ক্লোরাইডের এন ফ্যাক্টর হচ্ছে 2। বোঝা গেছে কি বললাম? এর তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটটাও তোমরা একইভাবে বের করতে পারবে। কত এন ফ্যাক্টর কত হচ্ছে? 1। তো এর হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড মানে 35.5, আর 23 যোগ করে যেটা হবে সেটা তোমরা এগুলো বাড়ি থেকে করে নিবে। ইকুইভ্যালেন্ট ওয়েটটা বোঝা গেছে নাকি বলো? দেখো এন ফ্যাক্টরটা কিন্তু সুন্দর করে একটা এর মধ্যে বলে দিলাম। বোঝা গেছে? দেখো আশা করি বোঝা গেছে। তো চলো আর 2-3 মিনিটের মধ্যে ক্লাসটা আমি শেষ করে দেবো, বেশি আর করবো না, কারণ এটা হচ্ছে লাস্ট ক্লাস, ঠিক আছে? এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। তো দেখো এবার পরে একটা টপিক আছে লঘুকরণ।
লঘুকরণ, আচ্ছা এটা কি করবো, এটা 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 এই করে তো এখানে তো আর হচ্ছে না। আচ্ছা চলো নেক্সট এতে এটা মুছে দিয়ে করছি। তো যেটা বললাম এবার আমরা লঘুকরণ বা ডাইলুশন নিয়ে একটু কথা বলবো। এটা লাস্ট টপিক, ছোট্ট টপিক, এটা একটু বললেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। তুল্যাঙ্গ ভারটা আশা করি বোঝা গেছে। তো চলো এবার হচ্ছে আমরা জাস্ট একটু ছোট্ট একটা টপিক আছে, ডাইলিউট করা ব্যাপারটা বা লঘুকরণ করা। আচ্ছা তোমরা বলো যে লঘুকরণ ব্যাপারটা কি, লঘু করা মানেটা কি? লঘু করা মানে তুমি একটা তোমার বাড়িতে তুমি শরবত তৈরি করেছো, লেবু নুন চিনি দিয়ে যে শরবতটা তৈরি হয়, তুমি শরবত তৈরি করেছো, সেখানে কি কি উপাদান আছে? লেবু আছে, নুন আছে, চিনি আছে, জল আছে। তো দ্রাবকটা কি ওখানে? না জলটা হচ্ছে দ্রাবক। তো তোমাকে আমি বললাম তাহলে দ্রাবকে নুন চিনি নুন এরা হচ্ছে দ্রাবক আন্ডারে পড়ছে। তো আমি তোমাকে বললাম যে তুমি ওই তোমার ওই শরবতটাকে লঘু করবে, লঘু বা ডাইলিউট করবে। তো ডাইলিউট করলে তুমি ওখানে কি দিলে ওটা ডাইলিউট হবে বলো তো? ডাইলিউট হওয়া মানে কি? ওতে কি দিলে ডাইলুট হবে বলো তো? ডাইলুট করা মানে হচ্ছে যে ওতে আমি যদি দ্রাবকের পরিমাণটা বাড়িয়ে দিই, অর্থাৎ যদি জল দিয়ে দিই আর একটু বেশি করে, তাহলে ওটা কি হবে? ওই যে শরবতের যে স্বাদটা ছিল, তো স্বাদটা দেখে আস্তে আস্তে কমে যাবে, কারণ কি লঘু হয়ে গেল। ব্যাপারটা বুঝলে তো? তো এখানে হচ্ছে লঘুকরণ নিয়ে কথা হলো, তার মানে কি বলতে পারি ওখানে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব কমে গেল। ওই যে নুন চিনি আর লেবু ছিল, ওই তিনটে উপাদান মানে এই যে তিনটে দ্রাবক ছিল ওদের উপাদানটা কমে গেল, কারণ তুমি জল ঢেলে দিয়েছো বেশি করে, তো তাই জন্য গাঢ় করে লঘু করেছো। তো লঘু করার ফলে কি হয়েছে না, ওর হচ্ছে যে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব কমে গেছে। বোঝা গেছে কি বললাম? চলো ওটাই জাস্ট ছোট্ট একটা টপিক, জাস্ট 2 মিনিট লাগবে, 2-3 মিনিট লাগবে। তো এটা ডাইলুশন। তো ডাইলুশন করার সময় তোমরা বলো যে আমরা তো ডাইলুট করলাম, তো তাহলে ওখানে কি কোন জিনিসটা হচ্ছে সমান থাকে? তুমি তো দ্রাবককে বাড়ালে কমালে, হয়তো কমাচ্ছ বাড়াচ্ছ বা লঘুকরণ করছি, মানে আমরা কি হচ্ছে দ্রাবকের পরিমাণটা বাড়ালাম, কিন্তু দ্রাবক কিন্তু কনস্ট্যান্ট আছে, দ্রাবক আগেও যা ছিল তাই পরিমাণই আছে। তাই জন্য তো বলছি যে জলটা ঢালার ফলে দ্রাবের পরিমাণটা যেমন ছিল তেমন আছে, কিন্তু জল ঢালার ফলে ওটা কি হচ্ছে লঘু লঘু হয়ে যাচ্ছে। তাই জন্য শরবতের স্বাদটা কিন্তু একটু মানে অন্য টাইপে চলে আসবে, মানে কিরকম সাদা সাদা, মানে নুন কম বা মিষ্টি কম এরকম একটা লাগবে। তো তাই জন্য বলা হয় যে ওখানে দ্রাবের যে পরিমাণ যেটা ছিল, দ্রাবের পরিমাণ তেমন আছে, তাহলে আমি বলতে পারি যে দ্রাবের প্রাথমিক দ্রাবের মোল আর অন্তিম দ্রাবের মোল সমান। বুঝতে পারলে কি বললাম? তো ওটাই লিখবো যে ফর ডাইলুশনের ক্ষেত্রে কি আছে, ফর ডাইলুশন, হ্যাঁ ফর ডাইলুশনের ক্ষেত্রে আমরা যেটা লিখবো যে N1 সমান N2, মানে হচ্ছে যে প্রাথমিক দ্রাবের মূল সমান প্রাথমিক শেষে দ্রাবের মূল, মানে দ্রাবের মূলটা কনস্ট্যান্ট আছে, দ্রাবের মূল কনস্ট্যান্ট আছে। লঘুকরণে কি কনস্ট্যান্ট থাকে? দ্রাবের পরিমাণ বা দ্রাবের মূল বা পরিমাণ কনস্ট্যান্ট থাকে। দ্রাবের মোল বা পরিমাণটা কনস্ট্যান্ট থাকে, তার মানে N1 সমান আমরা কি লিখতে পারি? N সমান কি জানি? তো কনসেন্ট্রেশন টার্ম নিয়ে যেহেতু কথা বলছি, তার মানে কি আনতে হবে? মোলারিটি টার্মটা আনতে হবে। তো আমরা জানি কি ছিলাম, এম সমান কি জেনেছিলাম? এম সমান N/V জেনেছিলাম। তো দেখো N1 সমান আমরা কি লিখতে পারি? M1V1 সমান M2V2, এই ফর্মুলা। এটার মানে কি? এটা প্রাথমিক গাঢ়ত্ব, প্রথমে যখন জল ঢালানো হয় না তখন লেবু টেবু মোটামুটি ভালো করে দেওয়া আছে, সর্বদা খাওয়ার উপযোগ্য, তখন হচ্ছে যে এটা গাঢ়ত্ব আর এটা ভলিউম ছিল। তো আমি কি করলাম, ভলিউমটাকে বাড়ানো হলো, তখন তো গাঢ়ত্ব তো অবশ্যই তাহলে গাঢ়ত্বের পরিবর্তন হবে। বুঝতে পারলে কি বললাম? তো এটা হচ্ছে যে ফর্মুলা, কারণ কি মোলটা কনস্ট্যান্ট। তো যখন আমি নর্মালিটিতে বলবো, তো নর্মালিটির ক্ষেত্রে একই হবে, N1V1 সমান N2V2। এই ফর্মুলা দুটো মনে রাখো জাস্ট, খালি আর কিছু মনে রাখা দরকার নেই। এই ডাইলুশনের ব্যাপারটা যদি বুঝে থাকো তো এটাই যথেষ্ট, আর কিছু বেশি জানা দরকার নেই। তো যদি আমি অ্যাড করি, তো আর একটাই লাস্ট ফর্মুলা। তো আমি যদি এখানে অ্যাড করি যে এখানে একটা আছে, এখানে একটা আছে, তো এটার হচ্ছে যে N1, এটার কি এটা M1V1 করেছি, এর সাথে কি যোগ করেছি? N2 যোগ করেছি, কি M2V2 এর গাঢ়ত্ব ছিল, তো এটা যোগ করার ফলে কি হয়েছে? যোগ করার ফলে হয়েছে যে কি N3 করলাম, N3 এটা M3V3। তো আমি বলতে পারি আগের যা দ্রাবের পরিমাণ, দ্রাবের মোল যেটা আগে ছিল N1 আর N2, তারপরে N3 সাথে সমান হবে। তো আমি এখান থেকে এই লাইনটা আমি লিখতে পারি কি হয়, N1 প্লাস N2 সমান হচ্ছে যে N3। তো N1 এর জায়গায় কি লিখতে পারি? N মানে কি M1V1, M1V1 প্লাস M2V2 সমান লিখতে পারি কি M3V3। আর দেখো দুটো দ্রবণ যোগ করলাম, একটাতে 2 লিটার জল ছিল, এটাতে 5 লিটার জল ছিল, তো যোগ করলে কত হবে? 7 লিটার হবে, মানে যোগফল। তার মানে আমি এখানে আরেকটা লাইন লিখতে পারি যে V3 সমান কি লিখতে পারি? V1 প্লাস V2 লিখতে পারি। তো আমি এখানে আমি যদি বলি দ্রবণের এই পুরো এই মিক্সচার, এটা কি মিক্সচার, তো এটাই তো মিক্সচার তৈরি হলো, মিক্সচার।
এটা তো মিক্সার তৈরি হলো। তো আমি যদি মিক্সারের হচ্ছে যে মোলারিটি কত, মানে M3 কত, তো M3 সমান আমি এটা লিখতে পারি, M3 সমান লিখতে পারি M1 V1 প্লাস M2 V2 ডিভাইডেড বাই M3 এর সাথে V3 ছিল, V3 জায়গায় আমি লিখতে পারি V1 প্লাস V2। বুঝতে পারলে এটা একটা ফর্মুলা, এটা লাস্ট ফর্মুলা, আর কিছু নেই। এবার আমি যখন অঙ্ক করাবো তখন আস্তে আস্তে দেখো, এখন যা করেছি এগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সবই সুন্দর করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলেছি। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমি যখন এমসিকিউ এক্সপ্রেসে তোমাদের যখন এমসিকিউ যখন কোশ্চেন নিয়ে দেবো ছায়ার বইয়ের, মানে তোমাদের যেটা তোমাদের বই যেগুলো আছে, তো সেখানে যখন আমি কোশ্চেন নিয়ে দেবো তো তখন ধরে ধরে অনেকগুলো অঙ্ক করাবো। তো তখন আশা করি পুরোটা ব্যাপারটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আর কিছু বলার নেই। তো ক্লাসটা আশা করি ভালো লেগেছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো একটা সাবস্ক্রাইব করে যাবে। আর যদি ক্লাসটা কেমন লেগেছে বা কেমন লাগে না, কোথায় কিছু সমস্যা হচ্ছে বুঝতে, তো টেলিগ্রামে আমাকে মেসেজ করতে পারো, কারণ টেলিগ্রামে আমি অনেকেই রিপ্লাই দিয়েছি, অনেকেই আমার সাথে কন্ট্যাক্টে রয়েছে। তো তোমরাও যদি চাও তো আমার সাথে কন্ট্যাক্টে থাকতে পারো, ঠিক আছে? সেরকম হলে তুমি আমার সাথে কল করে কথা বলতে পারো, ঠিক আছে? এরকম হচ্ছে যে আমি সেভাবে গাইড করবো। তো একজন আমাকে টেলিগ্রামে এরকম করে কথা হয়েছিল আমার সাথে। তো যাই হোক, আর হচ্ছে যে হ্যাঁ, কমেন্টে জানিও যে কেমন লেগেছে, আর একটা লাইক কিন্তু করে দিও, ঠিক আছে? তো সি ইউ গাইজ ভেরি সুন, টাটা আজকের জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।